সেটা হচ্ছে যখন আমাদের ডিসপারশন হয় উইদাউট ডেভিয়েশন, মানে উই আর টকিং অ্যাবাউট ডিসপারশন। So this dispersion without deviation. So যখন আমরা dispersion without deviation দেখছি, তো first of all dispersion আমরা কি জানি, deviation কি, that we know. So what is most important right at this stage, যে আমাদের এটা দেখতে হবে যে যখন এই দুটো মিলিয়ে হচ্ছে তখন কি জিনিসটা হয়। এবং এই থিওরিটা কি করে কাজে লাগাতে পারি আমরা। তো এটা ফার্স্ট কারণটা হচ্ছে, সাপোজ ধরা যাক একটা রে অফ লাইট এসে টিকরে পড়েছে এই পয়েন্টে। সো আমরা ধরছি ইট ইজ এ পার্টিকুলার রে অফ লাইট, and this particular ray of light we can consider this as a white light, and this is a particular prism. Suppose ABC is the prism. So ABC একটা প্রিজম আছে, একটা রে অফ লাইট আসছে, দিস লাইট ইজ হোয়াইট লাইট। সাপোজ এই প্রিজমের ইয়েলো পয়েন্ট যেটা আছে সেখানে লাইটটা এসে টিকরে পড়েছে। After that, this particular light normally যদি deviate না করতো, suppose if it has not been, এখানে বলেছে dispersion without deviation, suppose যদি deviate না করে তাহলে এই লাইটটা সোজা বেরিয়ে যাবে। So this is the way actually light should go if there is no deviation. So if there is no deviation, then definitely the light should move like this, লাইটটা এইভাবে যাওয়া উচিত, কিন্তু সেটা তো হয় না, অ্যাকচুয়ালি লাইটটা ডেভিয়েট করে। তো আমরা ধরে নিচ্ছি এই পার্টিকুলার পয়েন্ট থেকে লাইটটা ডেভিয়েট করে, এটা মানে আমি কথার কথা বলছি, যে লাইটটা ডেভিয়েট করলো, ব্লু কালারটা লাইটটা এদিকে গেল সাপোজ, and the red color light has moved into this area. That means we can say এখানে একটা লাইট গেছে, that is the red color light, and this is the blue color light. That means এই পার্টিকুলার পয়েন্টে দুটো পয়েন্ট আসছে, because this is a dispersion not deviation. So এই যে রেড কালার এন্ড ব্লু কালার এর মাঝখানে সাতখানা, বাকি যে টোটাল সাতটা কালার, তো মাঝখানে বাকি 5 কালারস আর প্রেজেন্ট ইনসাইড ইট। আমি ধরে নিচ্ছি একদম টপেরটা রেড আছে, ওয়েভলেংথ ইজ ম্যাক্সিমাম, এন্ড ব্লু আছে একদম, মানে ভায়োলেট আছে, নট ব্লু, ভায়োলেট আছে, এন্ড দ্যাট ইজ ইন দ্য বটম মোস্ট পজিশন। তো এর মাঝখানে বাকি 5টা আছে, টোটাল 7টা কালার। সো দিস 7 কালারস হ্যাজ কমপ্লিটলি ডিসপার্স ইনসাইড দ্য প্রিজম। কিন্তু যদি if the light was not dispersed and if there is no deviation, then light should move like this, এরকম ভাবে যাওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু এটা ডিসপারশন হয়েছে, so light has dispersed. After the dispersion, light has dispersed into 7 colors. এবার আমি কি করছি না, এই পার্টিকুলার এই জিনিসটা আমি আরেকটা প্রিজমকে ঠিক অপোজিট এন্ড করে আমি এই জায়গায় প্লেস করছি। দ্যাট মিন্স আই এম প্লেসিং এ প্রিজম, জাস্ট গায়ে গায়ে লাগিয়ে প্রেস করছি, ঠিক এরকম ভাবে। অর্থাৎ ঠিক উল্টো ভাবে যেখান থেকে ডিসপারশনটা হচ্ছে, যে ফেজ থেকে, দ্যাট মিন্স দ্য ডিসপারশন ইজ টেকিং প্লেস ফ্রম দিস পার্টিকুলার ফেজ, এই পার্টিকুলার পয়েন্ট থেকে ডিসপারশনটা হচ্ছে। সো আমি জাস্ট একটা প্রিজমকে 180 ডিগ্রি রোটেট করে ওর সাথে অ্যাটাচ করলাম। যদি আমি অ্যাটাচ করি, দেন দ্য বিউটিফুলি হোয়াট এক্স্যাক্টলি আই উইল সি, অবাক করা জিনিস যেটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে যে এই যে ভায়োলেট লাইটটা ছিল, সো দিস পার্টিকুলার ভায়োলেট লাইট এক্ষেত্রে টপে যাবে, এবং টপে যাওয়ার পর ইট উইল মুভ লাইক দিস, মানে এই ফর্মে এটা বেরোবে। এন্ড সাইমালটেনিয়াসলি দ্য রেড লাইট যেটা আছে সেটা এই পার্টিকুলার ফর্মে, রেড লাইটটা এরকম ভাবে যাবে, এন্ড আফটার দিস পার্টিকুলার ডিসপারশন ইট উইল মুভ লাইক দিস। সো এইভাবে বেসিক্যালি আমি হাতে আঁকছি, ওই জন্য হয়তো এক্সাক্ট মানে হচ্ছে না, বাট জিনিসটা অ্যাকচুয়ালি এরকম হয়, ইট লুক লাইক দিস। সো এখানেও দুটো পয়েন্ট থাকবে, যে দুটো পয়েন্টে বেসিক্যালি ডিসপারশন। তো আমি যদি ধরে নিই এই পয়েন্টটা এক্স আছে, দিস পয়েন্ট ইজ ওয়াই, এন্ড ইফ আই কনসিডার দিস পয়েন্ট ইজ সাপোজ এক্স ড্যাশ এন্ড দিস পয়েন্ট ইজ ওয়াই ড্যাশ,
So what most important thing which you are going to see over here, এই particular ক্ষেত্রে এই যে রেটা আছে না স্যার, এই particular রেটা কিন্তু অ্যাকচুয়ালি সোজাই বেরিয়ে যাবে। That means this particular ray will move like this, এটাতে কিছু চেঞ্জ হবে না। That means we can see over here. So this is the way actually it moves. So এই যে গ্লাসটা আপনি দেখছেন, এই গ্লাসটা দুটোর কিন্তু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেম নয়। ফর এক্সাম্পল, this is a crown glass and this particular glass is a flint glass. So this is a flint glass. দুটো গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আলাদা। এবং নরমালি আমরা বলে থাকি এই যে দুটোর অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, মানে এখানে অ্যাঙ্গেল অফ দা প্রিজম যেটা, এটাতে আমি ধরছি a ড্যাশ। সো উই ক্যান কনসিডার a হচ্ছে অ্যাঙ্গেল অফ দা প্রিজম, দিস ইজ দা অ্যাঙ্গেল অফ প্রিজম, and that is basically for the prism number 1, মানে আমি ধরে দিচ্ছি এটা prism number 1, this is prism number 2. So this is basically crown glass, this is prism number 1, and this is basically flint glass, this is flint glass, and this is number 2. তো এইভাবে পুরো জিনিসটা, ওভারঅল জিনিসটার দিকে যদি আমি তাকাই, তাহলে আমি দেখতে পাবো যে রে অফ লাইট ইফ ইট ইজ নট ডিসপার্সড, ইফ ইট ইজ নট ডেভিয়েটেড বাট ডিসপার্সড, তো এখানে আমি দেখতে পাচ্ছি স্যার দেয়ার ইজ এ ডিসপারশন। অর্থাৎ ফার্স্টে যদি ক্রাউন গ্লাস থেকে নেওয়া হতো তাহলে আমি বলতাম স্যার ডেভিয়েশনও হয়েছে, ডিসপারশন হয়েছে। কিন্তু অপোজিট এন্ডে যখন আমি একটা রিভার্স ডিরেকশনে ফ্লিন্ট গ্লাসের প্রিজমকে অ্যাড করছি, এন্ড দ্যাট ইজ ভেরি ক্লোজ or tightly close with this crown glass, মানে এইখানে যে ক্রাউন গ্লাসটা আছে তার সাথে বেসিক্যালি একদম অলমোস্ট ইন কন্ট্যাক্ট যদি আমি আরেকটা ফ্লিন্ট গ্লাসের প্রিজমকে অ্যাটাচ করে রাখি, so what exactly I'm going to see over here, there is absolutely no deviation but there is a dispersion, because here also see that এই পার্টিকুলার ক্ষেত্রে কিন্তু আপনার ভায়োলেটটা উপরে উঠে গেছে, রেডটা নিচে নেমে গেছে, মানে জাস্ট রিভার্স হয়ে গেছে। এখানে আপনার ভায়োলেটটা নিচে ছিল আর রেডটা ছিল উপরে, but after the once you have placed another glass prism which is made by the flint glasses which has a different refractive index, and if you place this particular flint glass prism in the reverse direction, then you will find there was a dispersion, and but there is hardly any deviation, because if you see this particular light, because this and these are parallel to this, that means you can say এই যে লাইনটা আছে এটার সাথে এটা স্যার these are basically parallel straight line. So if these three are parallel straight line and this is parallel with this, then we can say there is no deviation but there is a dispersion. So এই ফেনোমেনাটা আমরা কিন্তু পেয়ে থাকি যেখানে কিন্তু ডেভিয়েশন হচ্ছে না বাট ডিসপারশন হচ্ছে। সো এই যে ডেভিয়েশন তুমি যেটা দেখতে পাচ্ছ, ফার্স্ট অফ অল দেখো এই পার্টিকুলার ক্ষেত্রে আমরা কি বলছি যে ডিসপারশন উইদাউট ডেভিয়েশন। তো ফার্স্ট তুমি বলবে হ্যাঁ দেয়ার ওয়াজ এ ডেভিয়েশন, ফার্স্টে তো স্যার ডেভিয়েশন হয়েছে আপনার ক্রাউন গ্লাসে। আবার যদি আপনি দেখেন ফ্লিন্ট গ্লাসে, শুধু ফ্লিন্ট গ্লাসেও ডেভিয়েশন হয়েছে, কিন্তু দুটোকে যখন আপনি কম্বাইন করছেন তখন কিন্তু কোনো ডেভিয়েশন হয় না। তার মানে আমি যদি ইন্ডিভিজুয়ালি এভাবে দেখি যে ফার্স্টে দিস ইজ বেসিক্যালি দ্য ডেভিয়েশন দ্যাট ইজ মিউ মাইনাস 1 ইনটু a, that is the formula by which we used to find out the deviation in case of the small angle prism. Small angle means আমি বলছি এই a টা, that is the angle of the prism, যখন এটা স্মল থাকে মানে you can consider 6 degree 5 degree lesser than 5 degree, normally 6 ডিগ্রিও তুমি ধরতে পারো, মানে ভেরি স্মল অ্যাঙ্গেল। তো এই দুটোর ক্ষেত্রে স্মল অ্যাঙ্গেল প্রিজম, সেক্ষেত্রে স্যার ডেভিয়েশন ইন্ডিভিজুয়াল ডেভিয়েশন হয়, কিন্তু যখন এটাকে কম্বাইন করা হয় তখন কোনো ডেভিয়েশন পাওয়া যায় না। সো আলটিমেটলি ইট কাম ডাউনস টু মিউ ড্যাশ মাইনাস 1 ইনটু a। সো এই মিউটা হচ্ছে এর আর মিউ ড্যাশটা হচ্ছে এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। সো ইউ ক্যান সে দিস মিউ ইজ বেসিক্যালি দ্য RI of the glass, and that is for crown glass, and if you go by the mu dash, that is basically the RI of the flint glass. তো দুরকম গ্লাসের প্রিজমকে যদি আমি একটার সাথে অন্যটাকে রিভার্ট করি, if they are close contact with each other, then we'll find that a situation will occur where you won't find any kind of deviations, but there will be certain dispersion, and that particular dispersion, এই যে সিনারিওটা যে ডিসপারশন হচ্ছে ডেভিয়েশন হচ্ছে না, সেটাকে আমরা এইভাবে ডিনোট করে থাকি।
এবার যেহেতু দুটো স্যার ইন্ডিভিজুয়াল দেয়ার ইজ এ ডিসপারশন অ্যাজ ওয়েল অ্যাজ ডেভিয়েশন, বাট যখন কম্বাইন করছেন আপনি ইকুয়েশনটাকে অ্যাজ পার দ্য ফিগার ইট শোজ দ্যাট আপনি এই ডেল্টা প্লাস ডেল্টা ড্যাশ ইট ইজ বেসিক্যালি কামিং ডাউন টু জিরো। কেন জিরো আসছে? বিকজ স্যার ইন্ডিভিজুয়ালি দেখুন ফার্স্টে তো একটা ডেভিয়েশন হয়েছে, ডিসপারশন হয়েছে, ডেভিয়েশন হয়েছে, পরেরটার ক্ষেত্রেও স্যার ডিসপারশন হয়েছে, ডেভিয়েশন হয়েছে, বাট অন ইন্টারেস্টিং থিং ইজ যখন আপনি দুটোকে কম্বাইন করছেন তখন কিন্তু ডেভিয়েশন আর হচ্ছে না, মানে দুটো প্রিজমকে আইসোলেট না করে ইফ ইউ জাস্ট কম্বাইন দিস টু প্রিজম ইউ উইল ফাইন্ড নো ডেভিয়েশন বাট dispersion still exists over there, because when the light emergent ray which is coming outside from this prism, this emergent ray shows certain level of dispersion, কারণ এখানে স্যার ভায়োলেট আর রে দুটোকে আপনি সেগ্রিগেট করতে পারছেন, কিন্তু আপনি ডিসপারশন হয়েছে কিন্তু ডেভিয়েশন হয়নি, বিকজ দিস পার্টিকুলার রে এটার সাথে স্যার এটা আর এটা প্যারালাল, হয়তো আমি হাতে এঁকেছি এক্স্যাক্টলি হয়নি বাট অ্যাকচুয়ালি এটা প্যারালাল। সো দ্যাটস ওয়াই দিস সিচুয়েশন, এই সিচুয়েশনটা দাঁড়িয়ে আমরা তখন এটাকে লিখে থাকি, এই যে দুটো ইকুয়েশন পাওয়া যাবে, সো উই ক্যান সে দ্যাট মিউ মাইনাস 1 ইনটু a প্লাস মিউ ড্যাশ মাইনাস 1 ইনটু a ড্যাশ এন্ড দ্যাট ইজ ইকুয়াল টু 0। দ্যাট মিন্স এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটাকে এখানে জাস্ট প্লেস করে দিলাম। সো ওয়ান্স আই প্লেস দিস টু ইকুয়েশন ওভার হিয়ার, তো এটা থেকে আমি পেয়ে যাই দুটো 0, দ্যাট মিন্স উই ক্যান সে a ড্যাশ বাই a and that is equal to mu minus 1 by mu dash minus 1. So this is the conditions, এবং this is the conditions of no deviation. তোমাকে যদি বলে no deviation but without dispersion, sir that is possible. এবার দেখা গেল ফর এক্সাম্পল স্যার এই যে পুরো জিনিসটা এসছে, স্যার এই যে a dash by a এই জিনিসটা এসছে, এটা দেখা গেল স্যার আমাদের এই পার্টিকুলার ক্ষেত্রে এটা পজিটিভ সাইন এসছে, সাপোজ এটা পজিটিভ সাইনে এলো, আবার এরকমও হতে পারে এটা নেগেটিভ সাইনে আসতে পারে, তার মানে এটা পজিটিভ সাইনেও আসতে পারে, নেগেটিভ সাইনেও আসতে পারে। স্যার পজিটিভ সাইন মিন্স হোয়াটএভার দ্য ড্রয়িং উই হ্যাভ ড্রন ওভার হিয়ার, এই যে ড্রয়িংটা আপনি এঁকেছেন এটা পারফেক্টলি ওকে আছে, মানে এখানে কোনো প্রবলেম নেই, সো দ্য ড্রয়িং ইজ পারফেক্টলি ওকে, সো ইউ ক্যান সে ইউর ড্রয়িং ইজ পারফেক্টলি ওকে। এটার মানে কি স্যার? এটার মানে হচ্ছে আমরা ফার্স্ট প্রিজমটাকে ধরেছি আপসাইড ডাউন, আপসাইড ডাউন মানে অ্যাকচুয়ালি আপসাইড ডাউন না, মানে এটাকে বলা হয় যে অ্যাঙ্গেল অফ দ্য প্রিজম ইন দ্য টপ এন্ড, whereas in the next prism, prism number 2, angle of the prism in the downward direction. So এই যে angle of the prism is this one for the first prism and angle of the prism is a dash, that is for the second prism. Now if you just take a look over the prism number 1, then we'll find that the topmost end, that is the angle of the prism in the upside, and here you see a dash, that is the angle of the prism which is on the downward direction, that means on the downside. তো এইটা যদি হয় তাহলে স্যার এই সিনারিওতে, এবং যদি ফার্স্ট এর রে অফ লাইটটা এখানে এসে হিট করে, that means prism number 1, then it has to be in a positive sign normally আসে। কিন্তু ইন কেস স্যার, ইন কেস যদি দেখা যায় যে ইট ইজ কামিং উইথ এ নেগেটিভ সাইন, তার থেকে কি বোঝা যায়? তার মানে বুঝতে হবে যে the prism should be reversed. আচ্ছা, এটার মানেটা কি আমি সেটা বলি, যে প্রিজম শুড বি রিভার্স, মানে তুমি যে প্রিজমটাকে যেভাবে ধরেছো, দ্যাট মিন্স তুমি ফার্স্টে ধরেছো এটাকে টপ সাইডে, যেখানে ফার্স্ট হোয়াইট রেটা এসে রিফ্র্যাক্টেড হচ্ছে, সো সেটা ধরলে হবে না স্যার, আমার রিফ্র্যাক্টেড যেখানে হয়েছে, ইফ ইট কামস উইথ দ্য নেগেটিভ সাইন, দেন উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে এই প্রিজমটা উল্টে আছে আর এই প্রিজমটার অ্যাঙ্গেল অফ দ্য প্রিজম দ্যাট ইজ এ ড্যাশ অন দ্য আপওয়ার্ড সাইড, মানে জাস্ট দুটো প্রিজম উল্টে যাবে। সো এই পজিটিভ সাইন আর নেগেটিভ সাইনের একটা সিগনিফিকেন্স অনেক সময় স্কুল এক্সামে দেয়, বা নিটে এরকম দেবে না, নেগেটিভ সাইন এলো তার ইন্টারপ্রিটেশন তোমাকে ড্র করতে হবে, বা অ্যাসারশন রিজনিং টাইপে এই ধরনের কোয়েশ্চেন্স আসে। What does it means that if it is seen that the ratio of the angle of the prisms in that particular case, if it is positive or negative, what exactly you can interpret out of here, then you can easily say that this is the interpretation. এইটা তুমি ইন্টারপ্রেট করতে পারো, that you can say from here, এটা বলা যায়। এখানে আরেকটা ব্যাপার আসবে যেটা, স্যার বলো স্যার বলছি ইকুয়েশন 2 তে ওটা a ড্যাশ হবে তো?
হ্যাঁ a ড্যাশ বাই a করে দিয়েছি, দেখ একটা a ড্যাশ করেছি। না না, আপনি ওই মানে ডেল্টা ড্যাশ ইকুয়ালস টু মিউ ড্যাশ মাইনাস ওয়ান ইকুয়াল এ লিখেছেন ওই কারণে। না না a ড্যাশ এই তো এটা তো রিভার্স করে দিচ্ছি, দেখ এটা আছে তো। মানে যেটা ইকুয়েশন 2 লিখেছেন আর কি। কোথায় বলতো? হ্যাঁ a ড্যাশ, এটা সরি সরি, হ্যাঁ a ড্যাশ। আর স্যার বলছি ওই মানে যেটা ডেল্টা প্লাস ডেল্টা ড্যাশ ইকুয়ালস টু জিরো করেছেন, হ্যাঁ স্যার বলছি এ ড্যাশটা তো মানে ওই দিকে জিরো মানে ইকুয়ালস টু ওই দিকে গেছে, তো ওটা সাইনটা পাল্টাবে না? আচ্ছা এখানে দেখা যাক, এক মিনিট, তুই এখান থেকে নে, ফার্স্টে এটা নিলি এটা নিলাম, তার মানে এই পর্যন্ত হ্যাঁ বোঝা গেল। হ্যাঁ। এবার আমরা তাহলে মিউ মাইনাস ওয়ান ইন্টু এ এটা করে এখান থেকে মাইনাস করলাম মিউ ড্যাশ মাইনাস ওয়ান ইন্টু এ ড্যাশ। হুম এবার আমি করছি এ ড্যাশ বাই এ, এই পার্টিকুলার পোর্শনে আমার আসবে মাইনাস মিউ ড্যাশ বাই এইটা, হুম এরকম একটা কিছু আসবে। হুম। দেখ ঠিক আছে, হ্যাঁ লজিক্যালি এরকম আসা উচিত। হ্যাঁ এবার এই পার্টিকুলার পোর্শনে, সরি এটা আমি দেখানোর সময় এটাকে এইটা এরম দেখালাম কেন, এটা উপরে তুলে দিলাম কেন? হ্যাঁ এবার যদি আমি এটা দেখাই এই পার্টিকুলার কেসে এই টোটাল জিনিসটা এসছে, এবার আমি মাইনাস সাইন ধর কমন নিইনি ফর এক্সাম্পল, তো এইটা আসবে অ্যাকচুয়ালি। এবার আমি এখান থেকে দুটো ইন্টারপ্রিটেশন দেওয়ার করছি, এটা পজিটিভ আসতে পারে এটা নেগেটিভ আসতে পারে। তো আমার যদি এই পার্টিকুলার কেসে আমি যদি পজিটিভ সাইন নিয়ে থাকি, তার মানে বুঝতে পারছো আমার এখানে স্যার এই যে এই পুরো ক্যালকুলেশনটা আগে একটা নেগেটিভ সাইন আছে থাকুক না, কিন্তু তার মানে এই নয় যে এটা নেগেটিভ আসবে, বিকজ আমি তো মিউটাসটা জানি না স্যার। তো আমরা ধরে নিচ্ছি এটা ওয়ান এর থেকে বেশি হবে, কারণ একটা গ্লাস প্রিজম আছে, তো এই দুটোর ক্ষেত্রে এই নিউমারেটরটাও পজিটিভ হবে এটাও পজিটিভ হবে, এটাই এক্সপেক্টেড। তাহলে এখানে একটা নেগেটিভ আছে মাল্টিপ্লাইড বাই পজিটিভ আর নিচে একটা পজিটিভ, তো এই ক্ষেত্রে টোটালটা নেগেটিভ আসবে, এটা এক্সপেক্টেড। তো যদি এটা এরকম আসে ইন দ্যাট পার্টিকুলার কেসে, এইটা যদি এসে থাকে তাহলে সেক্ষেত্রে আমার ধরে নিতে হবে স্যার প্রিজম শুড বি রিভার্স, প্রিজমটা উল্টে যাবে, মানে আপনি যে যে ডাইরেকশনে প্রিজমটা ধরেছেন এটা জাস্ট উল্টে দিতে হবে আর কিছু না। আর যদি এটা না আসে পার্টিকুলার এরকম সিনারিও, তাহলে আমরা ধরে নিতে হবে এখানে যেটা ধরেছেন সেটা ঠিক। তো আমরা করার সময় কি করি এই পার্টিকুলার পোর্শনে, স্যার এইখানে এ ড্যাশ এর মানে মিউ মাইনাস মিউ ওয়ান বাই মিউ ড্যাশ মাইনাস ওয়ান হবে না? দেখ এই পার্টিকুলার ক্ষেত্রে এটা তো মানে এই বুঝতে যে এখানে পেরেছিস, যে ইকুয়েশনটা লিখেছেন এইটা এ দেখেছিস ড্যাশ তো? বাই এ ইজ ইকুয়ালস টু মিউ মাইনাস ওয়ান বাই মিউ ড্যাশ মাইনাস ওয়ান হবে না? হ্যাঁ মিউ ড্যাশ মাইনাস ওয়ান ইন্টু এ ড্যাশ, তো না আর একটা ওইটা আমি মিউ মাইনাস নিচে ওয়ান লিখি। ইন্টু এ, দুটোকে আমরা তো অ্যাড করছি না, মিউ নিচে মাইনাস, এইটা নিচে বুঝতে পারছিস এইটা? হ্যাঁ হ্যাঁ এইখান থেকে বেসিক্যালি এটাকে আমি এই সাইডে আনছি, তার মানে ইকুয়াল টু সাইনের ডান দিকে নিয়ে যাচ্ছি, তার মানে এখানে একটা মাইনাস সাইন আসছে। হ্যাঁ, কিন্তু এই যে এ ড্যাশ বাই এ ইজ হ্যাঁ ইকুয়াল টু মিউ মাইনাস ওয়ান বাই মিউ ড্যাশ হ্যাঁ মাইনাস মিউ ওয়ান। ড্যাশ মাইনাস, সরি সরি, হ্যাঁ এটা এটা হবে। এবার আমি এই মাইনাস প্লাসের যে সাইনটা বলতে চাইছিলাম সেই জায়গাটা আমি একটু বলে দিই, যে বেসিক্যালি নেগেটিভ সাইন শোজ দ্যাট এ ড্যাশ আর রিভার্স। এই রিভার্স কথাটার মানেটা কি? স্যার রিভার্স কথাটার মানে হচ্ছে এই যে নেগেটিভ সাইনটা এসছে, এই নেগেটিভ সাইন আর পজিটিভ সাইনের মানে কি, যদি ধরা যাক পজিটিভ সাইন ধরে এলো, কথার কথা বলতে যে এটা পজিটিভ সাইন এসছে, তার মানে স্যার স্যার যখনই পুরো জিনিসটা নেগেটিভ আসছে তার মানে বুঝতে হবে একটা প্রিজম এরম থাকলে আর একটা প্রিজম স্যার এরম থাকবে। আর যদি এই সাইনটা পজিটিভ আসে তার মানে বুঝতে হবে স্যার দুটো প্রিজমকে আপনি এরম ভাবে দিয়েছেন অথবা দুটো প্রিজমকে আপনি এইভাবে দিয়েছেন, মানে এটাও হতে পারে এটাও হতে পারে। স্যার যখন এরকম কেসটা বলছে তার মানে এই সাইনটা পজিটিভ আসবে, আর যখন এরকম আসছে তখন স্যার সাইনটা নেগেটিভ আসবে। তো বলতে পারে যে নেগেটিভ পজিটিভ সাইনের ফান্ডাটা কি, এই যে তোমার এখানে নেগেটিভ সাইনটা এলো এটা কেন এলো, এটা সিগনিফিকেন্স কি? তখন বলবি যে স্যার নেগেটিভ সাইনটা মানে একটা প্রিজম যেখানে ইমার্জ মানে ফার্স্টে ইনসিডেন্ট রেটা আসছে আর তার সাথে অন্য প্রিজমটা উল্টা আছে, একটার সাথে অন্যটা উল্টা করে দিয়েছেন, আর এখানে যদি পজিটিভ আসতো তার মানে দুটো সেম ডাইরেকশনে প্রিজম আসছে। স্যার এই পার্টিকুলার ক্ষেত্রে কিন্তু ওই জিনিসটা ঘটবে না, মানে এই যে ডিসপারশন হচ্ছে কিন্তু ডেভিয়েশন হচ্ছে না, স্যার এই গল্পটা এই পার্টিকুলার ক্ষেত্রে ওইভাবে আসবে না। সো আপনাকে প্রিজমটাকে উল্টো, হ্যাঁ এরকম ভাবে আপনি করতে পারেন, ইউ ক্যান ডু সো, ডেফিনেটলি ইউ উইল গেট দিস থিংস, নো ডেভিয়েশন
বাট উইদাউট ডিসপারশন হবে কি না হবে সেটা তো আপনার এই দুটো গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ম্যাচ করার উপর ডিপেন্ড করছে। আপনার ডেভিয়েশন হয়তো হবে না, বাট ডিসপারশন উইল বি দেয়ার। কিন্তু যেই উল্টো করে দেবেন দুটো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আলাদা, সেক্ষেত্রে আপনি ডেভিয়েশন পাবেন না, বাট ডিসপারশন পাবেন। সো এই হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ সাইডের যেটা ইমপ্লিকেশনস, এইটুকু মনে রাখতে হবে আমাদের। এবার তোকে নেট ডিসপারশন বার করতে বলো, তাহলে তুমি বলতে পারো ফার্স্ট ইকুয়েশন থেকে আমি এটা পেলাম, দিস ইজ ইকুয়াল টু 0, এটার মানে হচ্ছে নো ডেভিয়েশন, দিস মিন্স নো ডেভিয়েশন। এটা ফার্স্ট কেস হয়ে গেল। নেক্সট কেস হচ্ছে কি না ডিসপারশন হচ্ছে সেটা দেখানো। স্যার সেটার জন্য আমি ধরলাম নেট ডিসপারশন, এই নেট ডিসপারশনটা আমি বার করছি, সাপোজ নেট ডিসপারশন θ1 প্লাস θ2। এই θ1 θ2 টা মানে হচ্ছে ওই দুটো রে, মানে একটা হচ্ছে সাপোজ এইটা ভায়োলেট রে আছে, এটা রেড রে আছে, তো এই দুটোর মধ্যে তো একটা অ্যাঙ্গেল আছে। সাপোজ ফার্স্ট প্রিজমে এটা θ1 হয়েছে, পরেরটা এটা ভায়োলেট গেছে, এটা রেড গেছে, তো তাদের মধ্যে একটা অ্যাঙ্গেল হচ্ছে। তাহলে দুটো রে মানে দিস টু রে আফটার দ্য ডিসপারশন ইন দ্য ফার্স্ট প্রিজম এন্ড ইন দ্য সেকেন্ড প্রিজম, দুটো প্রিজমে সেপারেটলি ডিসপারশন হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি ফার্স্ট এর ক্ষেত্রে θ1 অ্যাঙ্গেল এসছে, এখানে ভায়োলেট ছিল, এখানে রেড ছিল, সো দ্যাট উই গট দ্য অ্যাঙ্গেল θ1, আর পরেরটার ক্ষেত্রে আমি θ2 পেয়েছি, দুটো আলাদা আলাদা অ্যাঙ্গেল এসছে, তো দুটোকে আমি অ্যাড করলাম। এবার অ্যাডিং দিস থিংস আমি এখান থেকে কি পাচ্ছি, ফর এক্সাম্পল এইটার ইকুয়েশন আমি লিখতে পারি মিউ ভি মাইনাস মিউ আর, এইটা ইজ ইকুয়াল টু এ, আর পরেরটার ক্ষেত্রে লিখছি মিউ ভি ড্যাশ মাইনাস মিউ আর ড্যাশ ইনটু এ ড্যাশ। সো দিস θ1, এই θ1 মানে এটাকে রিফ্লেক্ট করছে, এই θ1 মানে এইখানে যেটা আছে সেটা এটাকে রিসেম্বল করছে। সো এইভাবে আমি দুটো সেপারেটলি পেয়ে গেলাম। এবার এটাকে যদি আমি করি স্যার, একটা মিউ ভি মাইনাস মিউ আর এটা আসছে, মিউ ড্যাশ মি এটা আসছে, দিস ইজ দ্য ওয়ে উই হ্যাভ গট ইট। তো আমি কি করব স্যার, এখানে এই মিউ ভি মাইনাস মিউ আর যেটা আছে ইনটু এ এটাকে রাখলাম, আর এই সাইডে যেটা আছে এ ড্যাশ, সো এ ড্যাশটাকে আমরা ওই ইকুয়েশন 3 থেকে নামিয়ে নেব। তো ওখানে কত আছে একবার দেখে নেওয়া যায়। স্যার এ ড্যাশে যে কন্ডিশনসটা দেওয়া হয়েছিল এ ড্যাশ বাই এ, এই পার্টিকুলার কন্ডিশনে আমরা পেয়েছিলাম মিউ মাইনাস 1 বাই মিউ ড্যাশ মাইনাস 1। তো এখানে আগে একটা নেগেটিভ একটা পজিটিভ ছিল, হোয়াট এভার ইট ইজ। সো এই নেগেটিভ দিয়ে এই পুরো জিনিসটাকে আমি এবার কি করব না, এই পুরো জিনিসটাকে আমি রিপ্লেস করব ইন দিস পার্টিকুলার এরিয়াতে, এই জায়গাটা রিপ্লেস করব। এবার এটাকে কি করে করা যায় স্যার, একটা করা যায়, সেটা হচ্ছে আপনি এই পুরো জিনিসটাকে যদি কমন নিয়ে নেন, মানে কমন নিয়ে নেন ইন দ্য সেন্স আমি বলতে চাইছি আমার লিখতে পারি এ ড্যাশ ইজ ইকুয়াল টু মাইনাস মিউ মাইনাস 1 ইনটু এ ডিভাইডেড বাই মিউ ড্যাশ মাইনাস 1। এবার এই ফর্মটাকে তুলে এনে আমি এখানে বসালাম। সো ইফ আই পুট দিস ভ্যালু ওভার হিয়ার, তাহলে আমি এখান থেকে পেয়ে গেলাম মিউ ভি ড্যাশ মাইনাস মিউ আর ড্যাশ ইনটু this will be multiplied with this. That means এই a dash জায়গাটা আমি মাল্টিপ্লাই করব mu minus 1 into a divided by mu dash minus 1 into this one. এবার এই a টা আছে এখানে mu v minus mu r এগুলো সমস্ত আছে এখানে, এই ফর্মে জিনিসটা বসে আছে। এবার এখান থেকে আমি কি করছি না, এই পোরশনটুকুকে কমন নিয়ে নিচ্ছি। So if I take this common mu minus 1 into a, তাহলে এই পোরশনে ডিভাইড হয়ে যাবে, দ্যাট মিন্স ইট উইল বি মিউ ভি মাইনাস মিউ আর বাই মিউ মাইনাস 1, এটা একটা আসবে, মাইনাস মিউ ভি ড্যাশ মাইনাস মিউ আর ড্যাশ, আর এখানে আমার মিউ মানে মিউ ড্যাশ মাইনাস 1 যেটা আছে সেই মিউ ড্যাশ মাইনাস 1টা বসে গেল, মানে এখানে আরেকটা হলো। এবার খুব ভালো করে লাস্ট ক্লাসের আগের ক্লাসটার কথা চিন্তা কর, এই জিনিসটাকে স্যার কি বলে, এটাকে তো একটা কিছু বলে অ্যাঙ্গুলার ডিসপারশন বলে আমরা একটা জিনিস লাস্ট ক্লাসে শিখেছিলাম স্যার, এবার ওইটা ইউজ করব। সো নাও উই আর গোইং টু দিস থিংস, এখানে আমি লিখব ওমেগা মাইনাস ওমেগা ড্যাশ। সো দ্যাট অ্যাকচুয়ালি কামিং ডাউনস টু θ1 প্লাস θ2, মানে আমি যদি ধরে নিই θ1 প্লাস θ2 ইজ ইকুয়াল টু থিটা সে, সো উই ক্যান সে দিস থিংস, এই পুরো জিনিসটা আসছে এটা। স্যার এটাই হচ্ছে আপনার নেট ডিসপারশন, মানে ইফ এনিওয়ান আস্ক হোয়াট ইজ দ্য নেট ডিসপারশন, দেন ইউ আর গোইং টু গেট দিস থিংস। এবার স্যার এখানে দুটো জিনিস আমাদের মাথায় রাখতে হবে। এক নম্বর স্পেশাল নোট,
এক নম্বর। স্যার ফার্স্ট থিং আপনার নেট ডিসপারশন যেটা ডিপেন্ড করে, স্যার নেট ডিসপারশন আপনি যখন খেয়াল করে দেখছেন, আপনি দেখুন যে এটা বেসিক্যালি মিউ যেটার উপর ডিপেন্ড করছে, মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য প্রিজম নাম্বার 1 and angle of the prism number 2. So basically eta theta ta মানে I am talking about the net dispersion not deviation. স্যার এটা কিন্তু 2 নম্বর প্রিজমটার উপর বেসিক্যালি সেভাবে ডিপেন্ড করে না, এটা মেইনলি ডিপেন্ড করে 1 নম্বর প্রিজমটার অ্যাঙ্গেল অফ দ্য প্রিজম, অ্যাঙ্গেল অফ দ্য প্রিজম নাম্বার 1 মানে ফার্স্টে আপনি যে প্রিজমটাকে রেখেছেন সেটাকে, এন্ড রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য প্রিজম নাম্বার 1 মানে প্রথমে আপনি যে প্রিজমটাকে রেখেছেন প্রিজম নাম্বার 1, সো প্রিজম নাম্বার 1 এর আরআই এর উপর ডিপেন্ড করছে, অ্যাঙ্গেল অফ দ্য প্রিজম নাম্বার 1 এর উপর ডিপেন্ড করে। 2 নম্বর জিনিস যেটা যদি দেখা যায় স্যার a ইজ গ্রেটার দ্যান a ড্যাশ, মানে এরকম হতেই পারে স্যার একটা 6 ডিগ্রি একটা 8 ডিগ্রি, বোথ আর স্মল অ্যাঙ্গেল বাট একটা অন্যটার থেকে একটু বড়, একটা 9 ডিগ্রি একটা 6 ডিগ্রি, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমরা এটা ধরে নিতে পারি যেহেতু মিউ ড্যাশ ইজ গ্রেটার দ্যান মিউ, এরকম হিসাবে আমরা দেখবো তাহলে অ্যাঙ্গেল অফ দ্য ক্রাউন গ্লাস প্রিজম শুড বি গ্রেটার, তাহলে মানে আমাকে এইখানে ক্রাউন গ্লাসটা মানে গ্রেটার আছে দেন দ্য ফ্লিন গ্লাসেস, তো সের উপর বেস করে আমি এটা ধরতে পারি, মানে ইফ দিস হ্যাপেন্স দেন ইট উইল হ্যাপেন, দেন দিস, এন্ড সিমিলারলি সিন্স ওমেগা ড্যাশ ইজ গ্রেটার মানে অ্যাঙ্গুলার ডিসপারশনটা যেহেতু এখানে বেশি আছে, সো অ্যাঙ্গুলার ডিসপারশন থিটা যদি নেগেটিভ হয়, মানে অ্যাঙ্গুলার ডিসপারশন আমরা দেখতে পাচ্ছি স্যার নেগেটিভ আসছে, সো প্যাটার্ন অফ কালারস ইন দ্য স্পেকট্রাম কিন্তু রিভার্স হয়ে যাবে। সো এই জিনিসটার সাথে সাথে এটাকে তুমি কিভাবে ইন্টারপ্রেট করবে যে ওমেগা ড্যাশটা আগে আছে, মানে এই জিনিসটা তো স্যার তাহলে নেগেটিভ আসছে, সো ইফ দ্যাট ইজ নেগেটিভ সো এন্টায়ার থিংস বিকাম নেগেটিভ, তাহলে আমি বলবো যে প্যাটার্ন অফ দ্য কালারস, so pattern of the colors যেটা আসবে সেই pattern of the colors gets reverse, this is get reverse মানে উল্টো দিকে চলে যাবে। উল্টো দিকে চলে যাবে কথাটার মানেটা হচ্ছে স্যার যখন নরমালি ডিসপারশন হয় as usually, if you just enlarge this particular figure, if you use the microscope over here, then we can see, if we just use a microscope over here, আমি একটা মাইক্রোস্কোপ ইউজ করছি এখানে, স্যার এই পার্টিকুলার ক্ষেত্রে আপনি যদি মাইক্রোস্কোপটা ইউজ করেন, সরি, সো ইফ ইউ জাস্ট সি মাইক্রোস্কোপ না, ইফ ইউ জাস্ট ইউজ এ ম্যাগনিফাইং গ্লাস ওভার হিয়ার, আমি একটা ম্যাগনিফাইং গ্লাস ইউজ করে দেখাচ্ছি। স্যার ফার্স্ট এডটার ক্ষেত্রে দেখুন এই পার্টিকুলার ক্ষেত্রে কিন্তু আপনার রেডটা উপরে আছে আর ভায়োলেটটা নিচে আছে, ভায়োলেট মিন্স আমি দিস পার্টিকুলার রে আই এম টকিং অ্যাবাউট, সো রেডটা উপরে আছে, সো ফার্স্ট রিফ্র্যাকশনে কিন্তু ডেভিয়েট করেনি, নরমাল যেটা হওয়া উচিত ছিল সেটাই হয়েছে, বাট ইফ ইউ জাস্ট লুক ইনটু দ্য সেকেন্ড পোরশন যেখানে সেকেন্ড টাইম হচ্ছে, যেখানে অ্যাকচুয়ালি আরেকখানা ডিসপারশন হয়েছে, সেখানে স্যার ভায়োলেট উপরে উঠে গেছে রেড নিচে নেমে গেছে, মানে প্রিজমটাকে উল্টে দেওয়ার সাথে সাথে এবং রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য গ্লাসটা ডিফার করছে, সো সেক্ষেত্রে ভায়োলেটটা উপরে রেডটা নিচে। স্যার এটার মেন কারণ যেটা সেটা একটাই হতে পারে যে আপনার যে এখানে গ্লাস প্রিজমটা আপনি ইউজ করছেন ইন দিস পার্টিকুলার কেস, তাতে দেখা যাচ্ছে যে দুটো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স শুধু ডিফারেন্স তাই নয়, আর একটা জিনিস আছে সেটা হচ্ছে ওমেগা ড্যাশ মানে অ্যাঙ্গুলার ডিসপারশন যেটা আছে সেইটা কিন্তু পরেরটার ক্ষেত্রে যদি বেশি হয় প্রথমটার ক্ষেত্রে, তাহলে কিন্তু এই প্যাটার্নটা রিভার্স হয়ে যায়, দ্যাট মিন্স ভায়োলেটটা উপরে চলে যাচ্ছে রেডটা নিচে নেমে যাচ্ছে, তার এটা একটা কারণ যে omega dash if it is greater than omega, if it happens over here, then definitely we will see that the pattern of the color gets reversed. So naturally Wick-Boyer scale যেটা বলা হয় violet থেকে স্টার্ট হয়ে রেড এর দিকে যাচ্ছে, ওখানে সেটা হবে না স্যার, উল্টো হয়ে যাবে, মানে পুরো 180 ডিগ্রি রোটেট করে যায় জিনিসটা, সেটা তখনই পসিবল if we find that the omega dash is greater than omega. তো তোমাদের এই ছোট্ট জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে যে ফার্স্ট অফ অল নেট ডিসপারশনের কথা যখন আমরা বলছি আমাদের মেন ফোকাস এরিয়াটা হবে মিউ এন্ড এ ড্যাশ, যদি বলে কিসের উপর ডিপেন্ড করে then definitely you will say these are the মানে ফার্স্ট প্রিজম যেটা আপনি ইউজ করছেন তার মিউ এবং এ ড্যাশ, and difference of the angular dispersion between the two prism,
এই টু প্রিজমের মধ্যে কোন জিনিসটা স্যার, একটা হচ্ছে যদি আপনার ফার্স্ট প্রিজমটার অ্যাঙ্গেল অফ দ্য প্রিজম ইজ গ্রেটার দ্যান এ ড্যাশ হয়, তাহলে ওটা মিউ ড্যাশটা বড় হয়ে যাবে। এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি মিউ ড্যাশ বড় মানে অ্যাঙ্গুলার ডিসপারশন বড়, অ্যাঙ্গুলার ডিসপারশন সেকেন্ডটার বড় মানে আপনার স্কেলটা রিভার্স হয়ে যাবে, মানে লোয়ার পোর্শনে ভায়োলেট থাকার কথা সেটা না থেকে রেড থাকবে, ভায়োলেটটা একদম টপে চলে যাবে। তো এই কয়েকটা জিনিসই আমরা নরমালি যেটা দরকার আমরা দেখতে পাই, দ্যাট ইজ বেসিক্যালি দ্য থিংস হুইচ হ্যাপেন্স ওভার হিয়ার। এটাই হচ্ছে তোমাদের যেখানে ডেভিয়েশন হচ্ছে না কিন্তু ডিসপারশন হচ্ছে। এই গেল একটা কেস। এবার এর বাইরে আরেকটা কেস হয়, দ্যাট পার্টিকুলার কেস ইজ যে যেখানে তোমার ডেভিয়েশন হচ্ছে, মানে হোয়াট এক্স্যাক্টলি দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ, দ্যাট ইজ দ্য রিভার্স ডিরেকশন কেস। What is this reverse direction case I'm talking about? That is, if you find 2 number case, that is, you find that the deviation, so you find there will be a deviation without dispersion. So without dispersion, মানে ঠিক জাস্ট অন্য কেসটা, এই যে ডেভিয়েশন উইদাউট ডিসপারশন, দ্যাট মিন্স লাইটটা স্প্লিট করবে না কিন্তু ডেভিয়েট হবে। এই কথাটার আরেকটা সুন্দর মানে আছে, এইটা খুব ইম্পর্টেন্ট ফ্রম দ্য নিট পার্সপেক্টিভ, সেটাকে বলে, এটাকে আরেকটা জিনিস বলে থাকে, সেটা হচ্ছে অ্যাক্রোম্যাটিসিজম। এটা আমরা একটু আগে দেখেছিলাম, এই জিনিসটা আমরা যখন ফার্স্ট ক্লাস কি সেকেন্ড ক্লাসে উই হ্যাভ ডিসকাস দিস থিংস। এটা কি বলে? অ্যাক্রোম্যাটিসিজম। স্যার এই পার্টিকুলার কেসে যখন জিনিসটা হয়, মানে whenever it takes place, how it look like? Sir, in that particular case, once you look into the achromatism, at that time you will find যে এরকম একটা, you have a prism like this, এরকম একটা prism আছে, সেই পার্টিকুলার প্রিজমে ধরেন এই প্রিজমটাকে আপনি আরেকটা প্রিজম নিলেন, and that prism you have tilted like 180 ডিগ্রি, মানে এরকম ভাবে ঘুরিয়ে দিচ্ছেন। So you have tilted the prism 180 ডিগ্রি, মানে এরকম। Now suppose you have come with a white beam of light is falling over it. So this is the point where the refraction has taken place. Or a prism tar a angle ta hocche a, and this angle is a dash. এবার দেখা গেল এই পার্টিকুলার ফিউ ফিগারসে এই জায়গাটাকে আপনি ক্রাউন গ্লাস নিয়েছেন, this is crown glass, and here you have taken flint glass. So you have considered the flint glass, and after the refraction, suppose আমি বলছি এই পার্টিকুলার পোরশনে ধরা যাক উপরটা দিয়ে রেড গেছে আর লোয়ার পোরশনটা দিয়ে কথার কথা বলছি আমি ভায়োলেট রেড ড্র করেছি, তো দ্যাট মিন্স ভায়োলেট গেছে। And somehow after the refractions this has merged with like this, এইভাবে মার্জ করেছে। সেকেন্ড টাইম যখন রিফ্রাকশন হয়েছে, সাপোজ আমি এটা সোজা না মানে এরকম ভাবে দেখাতে চাইছি, so suppose this has merged like this. So in that particular case, this is the blue light which has merged over here, converged over here. These are the 2 points. এই দুটো পয়েন্টে কনভার্জ করে এখান থেকে বেরিয়ে যাচ্ছে। স্যার যখন বেরোচ্ছে রেটা, অদ্ভুত ভাবে দেখা গেল আপনার এই রেটা কিন্তু সোজা যদি আপনি বাড়িয়ে দেন, মানে ইফ ইউ জাস্ট স্ট্রেট দিস পার্টিকুলার রে, ইট শুড মুভ লাইক দিস। তো এই রেটাকে আপনি যদি স্যার এক্সটেন্ড করেন, ইট শুড লুক লাইক দিস। বাট এখান থেকে যখন রেটা বেরোচ্ছে মানে এই পার্টিকুলার লাস্টে, সেটা কিন্তু স্যার অনেকটাই ডিসপার্স করে গেছে, দ্যাট মিন্স এটা এরকম ভাবে বেরোচ্ছে। সো ইট ইজ গোয়িং টু কাট, দ্যাট মিন্স দেয়ার ইজ সাম ডেভিয়েশন। সো এই ডাইরেকশনে বেসিক্যালি রেটা মুভ করেছে। সো দিস ইজ দ্য ডাইরেকশন দ্য রে হ্যাজ মুভড। তো এখানে এই পার্টিকুলার পয়েন্টটাকে যদি আমি x ধরি, এই পার্টিকুলার পয়েন্টটাকে আমি যদি y ধরি, and if I take this point is suppose b and this point is a, তো আমি তো কোয়াইট ন্যাচারাল যে আমার এই যে AC রে, this is not parallel, this is not parallel 100%, this is not parallel with the YB. So AC and YB কিন্তু প্যারালাল হবে না, মানে এটা ইন্টারসেকশন করবে। এখন এই যে ফিগার শোজ বিলো কনসিস্ট অফ দুটো প্রিজম আছে প্লেসড ইন কন্টাক্ট ইন সাচ এ, এবার স্যার আগেরটার ক্ষেত্রেও কিন্তু আপনি এটাই দেখিয়েছিলেন। ইউ হ্যাভ ইউজড এ ক্রাউন গ্লাস, ইউ হ্যাভ ইউজড এ ফ্লিন্ট গ্লাস,
and you have made it contact with each other. You have shown there is absolutely no deviation, but there was a dispersion. Now in this case, you are using the same combinations. You are using a crown glass, that is your prism number 1. You are also using the flint glass of the prism, which has certain refractive index. Ekta mu dhoro, ekta mu dash dhoro. And you have also used these two particular prism, and they have in contact with each other. So once they are in contact with each other, so why this kind of separate phenomena will take place? কারণ আপনি সিচুয়েশনটাকে তো একই করছেন, কিন্তু এই পার্টিকুলার ক্ষেত্রে দেখা যাচ্ছে there is a deviation. কারণ ডেভিয়েশন না হলে স্যার এটা পরিষ্কার দেখা যাচ্ছে ইন্টারসেক্ট করছে, দ্যাট মিন্স রেটা ডেভিয়েট করছে, কিন্তু স্যার সেকেন্ড প্রিজমের রিফ্রাকশনের পর, মানে when the emergent rays YB is coming out of the prism, I'm talking about this YB ray. Once after the second refraction, when the ray YB is coming out of the prism, there is absolutely no dispersion. Eta kintu red ba violet kono light split korche na. Eta ki kore possible? Eki phenomena, eki type of glass prism, almost similar way they apni eta ke configure korechen. But after the configuration, what is happening over here? যে এখানে কিন্তু ঠিক উল্টোটা হচ্ছে, অর্থাৎ ডেভিয়েশন হচ্ছে, but there is no dispersion. So এইটাকে বলা হচ্ছে, এই যে কন্টাক্টটা তুমি যখন করবে, এই কন্টাক্ট করার সময় কিছু ব্যাপার আছে, মানে there is a question of distance, there is a question of upside down, downside up, মানে এটা এক্সাক্ট ওরকম দেখানো হয়েছে, বাট অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি দুটোকে সেম ভাবে প্লেস হয় না। কোনোটাকে একটু উপরে, কোনোটাকে একটু নিচে হতে পারে, কোনোটাকে একদম গায়ে গায়ে কন্ট্যাক্টে, কোনোটাকে স্লাইট মাইক্রো ইঞ্চিস গ্যাপে রেখে দিয়েছো। সো ইন দ্যাট পার্টিকুলার কেস দুটোকে অ্যাপারেন্টলি মনে হচ্ছে ইউ হ্যাভ ফিগার ইট in such a manner that both are configuration is same, but actually the both configurations are not same. These are slightly different, but apparently look same. So এখানে কি হচ্ছে, in this case of তোমার যে net angular dispersion, so a angular dispersion, this is becoming 0. So this your angular dispersion, this becomes 0. Angular dispersion মানে θ1 plus θ2, because deviation এর স্যার ওটা তো আসবে না, আমরা ওখানে ডেল্টা ডেল্টা ধরছিলাম। এখানে অ্যাঙ্গুলার ডিসপারশন মিন্স θ1 plus θ2 0। তার মানে ওরা যেটা বলতে চাইছে θ plus θ1 বা θ plus θ dash, whatever you say, that come down to 0. Theta is basically the angular dispersion because of the first prism, and θ2 definitely for the second prism. এবার এই দুটোকে অ্যাড করে দেয়া। So add করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে mu v minus mu r, this particular portion into a, plus mu v dash minus mu r dash, and multiplied by a dash, that is equal to 0. So এখানে আপনার a dash by a যেটা আসবে ওই ঘুরিয়ে নিলে that is minus into mu v minus mu r, and that is coming down to mu v dash minus mu r dash. এরকম একটা জিনিস আসছে। So what exactly you are going to do over here, আমরা এই জিনিসটাকে ওই ইকুয়েশনে প্লট করব। So if I put these things, এই পার্টিকুলার জিনিসটা আমাদের ফার্স্ট যেটা ছিল, কারণ আমাদের এখানে নেট অ্যাঙ্গুলার ডিসপারশনটা 0, ডেভিয়েশনটা 0 না, so we have to find out the deviation. So we can get এই ইকুয়েশনটাকে যদি ওখানে আমরা প্লট করি, তাহলে আমরা এই যে mu v minus mu r, এই যে a এর ভ্যালুটা, সো a এর ভ্যালুটাকে আমরা অন্য ফর্মে লিখতে পারি। সো কিভাবে লিখতে পারি না, আমরা এখানে স্যার এই a ইনটু এটাকে লিখতে পারি মাইনাস অফ, এখানে লিখলাম mu v minus mu r, and here we can write down a dash into mu of v1 minus mu r dash, that means this one. এবার উপরে নিচে mu minus 1 দিয়ে যদি আপনি মাল্টিপ্লাই করে দেন, that means mu v minus mu r, এটাকে আপনি mu minus 1 দিয়ে মাল্টিপ্লাই করলেন, এখানে mu minus 1 দিয়ে মাল্টিপ্লাই করলেন, and here also you have multiplied with a dash is equal to mu v dash minus mu r dash divided by mu minus 1, মানে mu dash minus 1, সরি, এটাকে আপনি mu dash minus 1 দিয়ে both সাইডে মাল্টিপ্লাই করুন। So here also you have just multiplied with mu dash minus 1.
এবার খেয়াল করলে দেখা যাবে স্যার এই জিনিসটা যেটা আসছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি আপনার যে রেশিওটা আসবে, কারণ আমরা জানি এই পার্টিকুলার পোর্শনের রেশিওটা কত আসে, কারণ আমাদের একটা ওমেগার কনসেপ্ট আছে। তাহলে এই পার্টিকুলার পোর্শনে এই যে জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন আর এই যে জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন, দিস টু থিংস আর সিমিলার, সেম। তাহলে এটাকে আপনি এভাবে লিখতে পারেন যে ওমেগা ড্যাশ বাই ওমেগা, মানে অ্যাঙ্গুলার ডিসপারশনটাকে ইজ ইকুয়াল টু সিগমা by sigma dash. So this is the condition, এই কন্ডিশনটাকে আমরা বলে, মানে this is one of the important condition of achromatism. তোমাকে যদি বলে achromatism এর কন্ডিশনটা বলো 1 নম্বর আছে, তাহলে তুমি শুধু এইটুকুই বলবে, স্যার this is deviation of the first prism, this is the deviation of the second prism, this is the angular dispersion of the second prism, and this is the angular dispersion of the first prism. So this is one condition of achromatism. এইভাবে আমরা achromatism বার করি। So if anybody asks what is the net deviation, so definitely the net deviation will be sigma plus sigma dash, that is my net deviation. So this net deviation you can find out by using this thing, that is mu minus 1 into a, and here you can write down mu dash minus 1 into a dash. So this particular portions এবার তুমি রিপ্লেস করতে পারো। সো রিপ্লেস করলে আমি একটু স্টেপ জাম্প করে দিচ্ছি, মানে মিউ মাইনাস 1 ইনটু একবারে টেনে নিচ্ছি। সো আলটিমেটলি ইট কাম ডাউনস টু 1 বাই ওমেগা ড্যাশ। সো ওমেগা বাই ওমেগা ড্যাশটা অলরেডি আমরা আগে পেয়ে গেছি, ওই ভ্যালুটা ওখানে পুট করে দিলে, সো দিস ইজ কামিং ওভার হিয়ার। তো এই পুরো জিনিসটাকে তুমি এইভাবেও লিখতে পারো। সো তোমাকে যদি বলা হয় আচ্ছা নেট ডেভিয়েশনটা বলতো কিসের উপর ডিপেন্ড করে মেইনলি, তখনও তুমি বলবে আমার ফার্স্ট প্রিজমের অ্যাঙ্গেল অফ দ্য প্রিজম এন্ড রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য ফার্স্ট প্রিজম। তো এই টাইপের অঙ্ক কিন্তু টুকটাক বোর্ডে দিয়ে দেয় বা স্কুল লেভেলের এক্সামসে দিয়ে দেয়, যে অ্যাকচুয়ালি দুটো কেস হয়, একটা হচ্ছে ডেভিয়েশন হচ্ছে ডিসপারশন হচ্ছে না, আর একটা হচ্ছে ডিসপারশন হচ্ছে কিন্তু ডেভিয়েশন হচ্ছে না। তো এই দুটো কেসকে সেপারেট করে জিনিসটাকে একটু বুঝে নেওয়া যে কোন ক্ষেত্রে কি জিনিসটা ঘটে। আদারওয়াইজ এখান থেকে খুব একটা চাপের কিছু প্রবলেমস দেয় না, নরমালি সিম্পল প্রবলেম দেয় একদম, জাস্ট কারণ এটা ডিরাইভেশনটাই এত কমপ্লিকেটেড যে দুটো প্রিজমকে রাখা, আর এই স্পেসিফিক কন্ডিশনস গুলো একটু মাথায় রাখবে যেগুলো আমি বলে দিলাম, এই স্পেসিফিক কন্ডিশন গুলো যে কোন ক্ষেত্রে কি কি জিনিসগুলো হতে পারে। সো দিস আর দ্য থিংস ইউ শুড রিমেম্বার whenever you are doing this sum. তো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে করার সময়। এই হলো কি আমাদের মোর অর লেস এখান থেকে যেটুকু আমরা দেখতে পাই। আচ্ছা, এবার আমাদের একটু ন্যাচারাল ফেনোমেনা রেনবোর উপর কিছু কোয়েশ্চেন্স থাকে, আর অপটিক্যাল আই, তাহলে আমাদের মাইক্রোস্কোপ আর টেলিস্কোপ বাদ দিয়ে লাইটের আর কিছু থাকবে। তো তোমাদের বেলা মাইক্রোস্কোপ টেলিস্কোপ থেকে নিটে কিন্তু অঙ্ক আসবে, মাইক্রোস্কোপ বা টেলিস্কোপ এখান থেকে আসবে, এইগুলো তোমাদের আসার জায়গা আছে। তো আমরা ওটা হাইপারমেট্রোপিয়া মায়োপিয়া স্পেশাল কিছু স্পেসিফিক এরিয়া বলে দেবো, বাট এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে এইটার ক্ষেত্রে আমরা কি করে হ্যান্ডেল করব। এবার এই জিনিসটা অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট, একটা জিনিস আমি পড়াচ্ছি সেটা হচ্ছে অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট, এটা বোর্ডেও আছে প্লাস এটা নিটেও আছে। অপটিক্যাল ইনস্ট্রুমেন্টটা আর এখানে ক্যামেরা। আচ্ছা, যখন এটা আমি পড়াচ্ছি তারপর আমরা পড়িয়ে দেবো রেনবো। তো অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট এন্ড ক্যামেরা, এখানে ফার্স্ট অফ অল তোমাকে যেটা মাথায় রাখতে হবে, whenever we are doing the optical instrument, তো আমার চোখের প্রবলেমস হয়েছে, তো আমি ডাক্তারের কাছে যাব, কোয়াইট ন্যাচারাল। তো কি কি প্রবলেমস হতে পারে আমরা একবার দেখে নিতে পারি। নরমালি 3 রকমের প্রবলেমস এরিয়া যেটা বলে সেটাকে আইডেন্টিফাই করা। স্যার 1 নম্বর প্রবলেম হতে পারে মায়োপিয়া। সো দিস ইজ কল্ড মায়োপিয়া। এই জিনিসটাকে বলে নিয়ার সাইটেডনেস। দিস ইজ কল্ড নিয়ার সাইটেডনেস। এটার মানে হচ্ছে লাইট ফ্রম দ্য ডিস্টেন্ট অবজেক্ট অ্যারাইভিং অ্যাট দ্য আই লেন্স মে গেট কনভার্জ অ্যাট এ পয়েন্ট ইন ফ্রন্ট অফ দ্য রেটিনা, মানে রেটিনাতে পড়ার দরকার কিন্তু রেটিনাতে পড়ছে না।
সো নিয়ার সাইটেডনেস মানে মায়োপিয়া প্রবলেমসটা আসছে, মানে নিয়ার সাইটেডনেস মানে আমার যে কাছের জিনিস সেটাকে আমি দেখতে পাচ্ছি কিন্তু দূরের জিনিসকে আমি দেখতে পাচ্ছি না। সো ডিস্ট্যান্ট অবজেক্ট যখনই আসছে, সাপোজ অনেক আছে অনেকে ডিস্ট্যান্ট অবজেক্ট দেখতে পায় না, আমি যেমন কাছেরটা দেখতে পাই না, উই অল আর ইউজিং সাম কাইন্ড অফ লেন্সেস। তো নিয়ার মায়োপিয়াতে নিয়ার সাইটেডনেস মিন্স যদি অবজেক্টটা ডিস্ট্যান্ট অবজেক্ট হয়, সেক্ষেত্রে কি হয় যে আমি জাস্ট নর্মালি একটা দেখাচ্ছি যে যদি আমি অতটা এক্সপার্ট নই ড্রয়িং এ, তো আমি চেষ্টা করছি আই বলে মানে একটা জাস্ট রাফ আইডিয়া দেয়ার। সো এই শেপের একটা যদি আমি আই ড্র করি, তো আই এর কি হয়, দেয়ার ইজ এ পোর্শন অফ দ্য সিলিয়ারি মাসলস থাকে, এই জায়গাগুলোকে বলে সিলিয়ারি মাসলস, এগুলোকে সিলিয়ারি মাসলস বলে। এন্ড দিস ইউ ক্যান সে দেয়ার ইজ এ পিপল হুইচ ইজ প্রেজেন্ট, এটাকে আমরা বলে থাকি পিপল, আইরিশ। আর এখানে একটা লিকুইড থাকে, এই লিকুইডটা, সেই লিকুইডটাকে আমরা বলে থাকি অ্যাকুয়াস হিউমার, অ্যাকুয়াস হিউমার। আর নরমালি আমার এই জায়গাটা থাকে কর্নিয়া, মানে এরকম একটা কভার মতো থাকে, এটাকে আমরা কর্নিয়া বলে থাকি। এটা একটা নর্মাল আমি জাস্ট দেখালাম, যারা বায়োলজির টিচার আছেন তারা অনেক ডিটেলস এটা দেখাবে, আমি এটা ফিজিক্সের পার্সপেক্টিভ থেকে দেখাচ্ছি। আমার কি হয়, যেটুকু আমার ফিজিক্সের জন্য জানতে হবে সেটা হচ্ছে স্যার এইখানে একটা কভারেজ থাকে, লাইনিং থাকে, আর এখানে নার্ভ এন্ডিং গুলো থাকে, এই যে কভারেজটা থাকে, সো দিস ইজ কল্ড রেটিনা। এবার যদি দেখা যায়, আমি কথার কথা বলছি, একটা লাইন আমি ড্র করছি, আমার একটা সার্টেন অবজেক্ট আই হ্যাভ প্লেসড ওভার হিয়ার। সো ইফ দ্য পজিশন অফ দ্য অবজেক্ট উই হ্যাভ প্লেসড ওভার হিয়ার, এখানে অবজেক্টটাকে প্লেস করেছি, তো এর একটা ইমেজ তৈরি হবে। তো ইমেজটা কোথায় আসবে স্যার, এই পার্টিকুলার পোরশনে ফার্স্টে রেটিনাতে হিট করবে, এই পার্টিকুলার পোরশনে এসে তো আলটিমেটলি তো আপনার রেটিনাতে ইমেজটা ফর্ম করতে হবে। রেটিনা ইটস জাস্ট কাইন্ড অফ এ কার্টেন, মানে সিনেমায় যেমন পর্দা থাকে এরকম পর্দা। সো আমরা ইমেজটা যদি রেটিনাতে হয়, রেটিনার সাথে অনেক নার্ভ এন্ডিংস থাকে দ্যাট ইজ কানেক্টেড উইথ দ্য ব্রেন, সো ব্রেন উইল ডিসলোকেট এন্ড আইডেন্টিফাই দ্যাট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ইমেজ, মানে এটা গরু না ছাগল না বাটি না চেয়ার না কি, মানে they will give you the sense that what exactly the object is. So that image actually formed on the retina, and retina is connected with different kind of optical nerves that are connected with the brain. So brain will decide to identify, to diagnose that particular object, that particular image. And if you can identify the nature of the image, definitely you can judge what exactly your object is. মানে অবজেক্টটা কি তুমি বুঝে যাবে। এখন মুশকিলটা হচ্ছে সেটা তখনই তুমি করতে পারবে যখন এই পার্টিকুলার অবজেক্টটার ইমেজটা রেটিনাতে ফর্ম করবে। এবার দেখা গেল এইখানে আমার ফর্ম করার দরকার, স্যার কোনো কারণে ইট ইজ বিন কনভার্জ at a point in front of the retina, তার মানে আমার এখানে ফর্ম করলো, দ্যাট মিন্স আমার ইমেজটা এখানে ফর্ম করলো। তার মানে কি ঘটনাটা ঘটলো, আমার এই পয়েন্টে ফর্ম করার দরকার, আমার ইমেজটা এই পয়েন্টে ফর্ম করলো। সো দ্যাট মিন্স আমার ধরো ইয়েলো কালারের পয়েন্ট এ তে ফর্ম করার দরকার ছিল, আমার ইমেজটা বি পয়েন্টে ফর্ম করলো। সো দেয়ার উইল বি এ প্রবলেম। So your nerve ending, your optical fiber may be working as well, equally well with a person who has a perfect eye. But the problem is there are some problem with the lens which is present over here. And that may happen because of the different reason. That may be the problem of the aqueous humor, that may be the problem with the lens characteristics. Because to me, retina upor pachcho na, mane there is no problem with the retina because it is connected perfectly well with the optical nerves. সো যদি আজকে রেটিনার উপর ইমেজটাকে ফর্ম করিয়ে দিতে পারতে, তাহলে কিন্তু তুমি ক্লিয়ার ডিস্টিংক্ট অবজেক্টটার ইমেজ দেখতে পেতে, মানে অবজেক্টটাকে দেখতে পেতে। But unfortunately, that could be the problem with the pupil iris, that could be the problem with the lens, whatever be the reason, somehow you are unable to form the image of this particular object over the retina. It is forming ahead of the retina. মানে রেটিনা যেখানে ফর্ম করা উচিত তার থেকে এগিয়ে ফর্ম করছে, মানে at the point B তে ফর্ম করছে, actually it should be formed at the point A, সেটা হচ্ছে না।
এই ফর্মে তুমি ইমেজটাকে দেখতে পাবে না, বা ইউ গেট এ ব্লার্ড ইমেজ, ভালো দেখতে পাবে না, ঝাপসা দেখবে, মানে দিস কাইন্ড অফ প্রবলেম উইল অ্যারাইজ। অ্যাকচুয়ালি এই প্রবলেমটাকে আমরা বলি মায়োপিয়া অর নিয়ার সাইটেডনেস। দ্যাট মিন্স কাছের জিনিস তো তুমি দেখতে পাচ্ছ, দূরের জিনিস দেখতে পাচ্ছ না। So this defect is known as the nearsightedness or myopia. So concave lens generally আমরা ইউজ করে থাকি, বিকজ কেন কনকেভ লেন্স, মানে ওটা ডাইভার্জিং পাওয়ার আছে, সো এই পার্টিকুলার কে অ্যাভয়েড করার জন্য আমরা বেসিক্যালি কনকেভ লেন্স ইউজ করে থাকি। উই ইউজড এ কনকেভ লেন্স টু ওভারকাম ইট। এবার এটাও মুখস্থ করার দরকার নেই, এটাও তুমি লজিক অ্যাপ্লাই করলে বুঝতে পারবে যে কেন কনকেভ লেন্স ইউজ করি স্যার। বিকজ স্যার কনকেভ লেন্স ইজ এ ডাইভার্জিফাইড। সাপোজ দূর থেকে ট্রেন আসছে বা বাস আসছে, বাসের নাম্বারটা আমি বুঝতে পারছি না, হ্যাঁ একটা সার্টেন লেভেলের পর নো ওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড, নো ওয়ান ক্যান সি ইট প্রপারলি, বাট কেউ কেউ দূরেরটা চট করে দেখে নিচ্ছে, আমি দেখতে পাচ্ছি না। কেউ কেউ কাছেরটা দেখে নিচ্ছে কিন্তু দূরেরটা দেখতে পাচ্ছে। তো আমার যদি নিয়ার সাইটেডনেস থাকে, মায়োপিয়াতে, আমি তো দূরেরটা দেখতে পাবো না, কারণ আমার ডাইভার্জিং প্রবলেমস আছে। সো আই হ্যাভ টু ইউজ দ্য, কারণ আমি কনভার্ট যা কিছু দেখছি কনভার্ট করে দিচ্ছি, ওটাকে আমায় কনকেভ লেন্সের কোনো ইউজ করতে হবে। কনকেভ লেন্স আমাকে ইউজ করে এই প্রবলেমটাকে ওভারকাম করতে হবে। So I think now it is clear যে what exactly we mean by the myopia. মায়োপিয়াতে তোমার যে ইমেজটা ফর্ম হয় সেটা রেটিনার উপর ফর্ম হয় না। মানে এই নয় যে তোমার এখানে যে অপটিক্যাল ফাইবার, সাপোজ এখানে অনেক অপটিক্যাল ফাইবার আছে, মানে অপটিক্যাল নার্ভ আছে, সেই অপটিক্যাল নার্ভ এন্ডিং গুলো তোমার রেটিনার সাথে অ্যাটাচ থাকে। So that means your retina is working perfectly well. It's not that there is a problem with the optical nerves, but there is some problem with the lens, or it may be the problem associated with the aqueous humor, that with the liquid. It could be a problems related to the cornea, but not at all any problem in the retina or the optical nerves. So the portion of a biophysics, we can understand that our main object is to give you a particular type of instrument. Here instrument means lens, or the correction of the lens, because power correction টা যদি আমি করতে পারি তাহলে কিন্তু আমি তোমার correct ইমেজটা রেটিনার উপর ফর্ম করতে পারবো, and then automatically the problem gets resolved. So better in this situation we use a concave lens, and concave lens is a particular lens যেটা ডাইভার্সিফাইং এর কাজ করবে। তোমাকে লেন্সটা এই যে ইমেজটা এখানে আছে ওইটা টেনে এনে কর্নিয়ার উপর, এই রেটিনার উপর ফর্ম করে দেবে। যখন এটা ফর্ম করে দেবে রেটিনার উপর, তুমি কিন্তু এইখানে যে অবজেক্টটা আছে দ্যাট অবজেক্ট ইউ ক্যান মানে ভিজিবলি ক্লিয়ার, কারণ তোমার চোখে আর কোনো প্রবলেম ছিল না, একটাই প্রবলেম ছিল, সেটা হচ্ছে তুমি অবজেক্টটাকে প্রপারলি ভিজুয়ালাইজ করতে পারছিলে বিকজ অফ দিস পার্টিকুলার প্রবলেম, লেন্সের প্রবলেম। ইট ইজ নট অ্যাট অল এ রেটিনা প্রবলেম অর অপটিক্যাল নার্ভস প্রবলেম, ইট ইজ পারফেক্টলি এ প্রবলেম রিলেটেড উইথ দ্য লেন্স। তো এটাকে এভাবে সলভ করতে পারো তুমি। এবার সেকেন্ড আর একটা যেটা প্রবলেম আমরা বলি সেটাকে আমরা বলি ফার সাইটেডনেস। সো ইন দিস কেস যখন আমরা ফার সাইটেডনেসে যাই এটাকে আমরা বলি হাইপারমেট্রোপি। সো দিস উই সে হাইপারমেট্রোপি। আচ্ছা, এখানেও ব্যাপারটা কিন্তু একই হয়, খালি একটু চেঞ্জ হয়ে যায়। স্যার এই যে লেন্সটা আছে, মানে আমি এখানেও যদি ওই জিনিসটাই ড্র করি, এরকম ভাবে তোমার লেন্স আছে, এই তোমার আই বলটা আছে, এখানে অপটিক্যাল ফাইবার আছে, সবকিছু ঠিক আছে। সো হিয়ার দিস আ পোর্শন অফ দ্য রেটিনা, দিস ইজ দ্য রেটিনা, and now suppose if you consider that you have placed an object over here, কিন্তু এই বেটা অবজেক্টটাকে তুমি দেখতে পাচ্ছ না, এখানে তোমার রেটিনা আছে। সো দিস ইজ বেসিক্যালি এই পার্টিকুলার পোর্শনে তোমার একটা কর্নিয়া আছে। সো এখানে তোমার সিলিয়ারি লেন্সটা এই জায়গাটা আছে। সো দিস ইজ দ্য এখানে তোমার লেন্সটা আছে। সো দিস ইজ ইওর অ্যাকুয়াস হিউমাস লিকুইডটা, এই পার্টিকুলার পোর্শনটায় পিপল আইরিশটা আছে। সো দিস ইজ ইওর পিপল আইরিশ which is present over here, and here you can see this is your cornea বলে একটা জিনিস হয় সেটা আছে। সো you can say this is your cornea is present over here. এবার এই অবজেক্টের ক্ষেত্রে যখন ফার্স্ট সাইটেডনেস হয় তখন কি হয়, উই ক্যান সি দ্য ডিস্ট্যান্ট অবজেক্ট, বিকজ উল্টোটা হয়, এখানে রেটিনার পিছনে ইমেজটা ফর্ম হয়, তো এই জায়গায় ইমেজটা ফর্ম হচ্ছে। সো we can see
only the distant object. And not the object which is very close. মানে একটা certain level এর কাছের object থেকে আমরা দেখতে পাবো। তার কারণ হচ্ছে যখনই সেটাকে দেখতে যাচ্ছি এখানে আমার ইমেজটা ফর্ম করে দিচ্ছে। অ্যাকচুয়ালি ইমেজ শুড বি ফর্ম ওভার দ্য রেটিনা। সো এই বি পয়েন্টে আমার ইমেজ ফর্ম হচ্ছে, আমার অ্যাকচুয়ালি এই পয়েন্টে ইমেজ ফর্ম হওয়ার দরকার ছিল। দিস ইজ মাই অবজেক্ট পজিশন। তো এখানে কি হয়, এই পার্টিকুলার পোরশন এখানে রিফ্লেক্ট হওয়ার পর এইখানে এসে এইখানে ইমেজটা ফর্ম করছে। বাট অ্যাকচুয়ালি ওয়্যার ইট শুড বি ফর্ম, স্যার এখানে অ্যাকচুয়ালি দ্য ইমেজ শুড বি ফর্ম ওভার হিয়ার। So এই যে রেড লাইনটা দেখা যাচ্ছে, অ্যাকচুয়ালি ইমেজ শুড বি ফর্ম ওভার দ্য রেটিনা, বাট ইট ইজ নট ফর্মিং ওভার দ্য রেটিনা, ইট ইজ ফর্মিং বিহাইন্ড দ্য রেটিনা। সো রেটিনার পিছনে গিয়ে ফর্ম করছে। এরকম যখন ঘটনাটা ঘটে, তো আমি রেটিনাতে পাচ্ছি না, দ্যাট মিনস দিস ইজ এ প্রবলেম রিলেটেড উইথ দ্য ফার সাইটেডনেস অর হাইপারমেট্রোপিয়া। দ্যাট মিনস উই ক্যান সি অনলি দ্য ডিস্ট্যান্ট অবজেক্ট, বাট এনি অবজেক্ট হুইচ ইজ সিচুয়েটেড নিয়ার টু আস উই আর আনএবল টু সি। তো সেক্ষেত্রে স্যার আমাদের তখন কনভেক্স লেন্স ইউজ করতে হবে। If you use the convex lens very well, you can see, you can ideally able to see this particular image on this particular portion. মানে রেটিনার উপর এই ইমেজটা ফর্ম করে যাবে। অর্থাৎ ইমেজটা বি পজিশনে, that means behind the retina ছিল, now it will be formed over the retina. And once it will form over the retina through optical nerve which is attached with the brain, you can see the object very well. So এটা কি করা যায় স্যার? It is not a problem related to the retina or optical nerves, it's entirely a problem which is associated with the lens itself. Could be a problem with the aqueous humor or cornea, but mainly in 90% of the cases it has been found that the problem is attached with the lens itself. That means কোন একটা radius of curvature, এটা এজের সাথে সাথে হয়। Normally it has been seen hypermetropia problems, that means দূরের জিনিস দেখতে পাচ্ছে কাছের জিনিস, it is a age related problems. So this is a age related problem. That means normally in general অনেকের আলাদা থাকে, normally age above 40, if you see greater than 40 age এসে যাচ্ছে, আমাদের age যেমন 48 49, তো in this case this problem is quite natural. 90% of the cases people are suffering from this. এবার কারো ক্ষেত্রে হলো না, that is eye is exceptionally well, but in metro you will feel almost above 40 থেকে এই প্রবলেমটা আস্তে আস্তে স্টার্ট হয়। এটা aggravate করবে এজের সাথে সাথে। So at that time if you don't consider this correction of the lens, and how we can correct it, simple, তোমার ইমেজটা পিছনে আছে, সেই ইমেজটাকে রেটিনার উপর আনতে হবে। So we have to convert the image just over the retina, so that's why better to use a convex lens. The moment you will use the convex lens, this problem will get simply solved. তোমার এই প্রবলেম সলভ হয়ে যাবে। তাহলে আমাদের মায়োপিয়া হাইপারমেট্রোপিয়া জিনিসটা কি করে রেকটিফাই করব সেটা বুঝে গেলাম। and now the third problems which is seen in the optical মানে human eye, that is the astigmatism. আচ্ছা, এই astigmatism is a kind of a problem. এই প্রবলেমটার ব্যাপারটা হচ্ছে, এতক্ষণ যে প্রবলেমটা বলছিলাম এটা কিন্তু মেইনলি লেন্সের প্রবলেম। We are talking about a problem which is mainly associated with the lens. হ্যাঁ, হতে পারে, আমি বলছি না myopia or hypermetropia is solely because of the lens problem. It could be because of the aqueous humor or maybe from the pupil iris, but 90% of the cases it has been seen this problem is associated with the lens itself. And that's why if we just take a specs and if we change the power of the specs, then we can solve this problem very easily. But astigmatism is a kind of optical problem, an eye problem, which only if you change the lens, it is not going to solve the problem. Because earlier problems এ যেটা ছিল স্যার, আমার রেটিনার উপর ইমেজটা ফর্ম করছিল না, আইদার আগিয়ে ফর্ম করছে বা পিছে, মানে আইদার ইট ইজ ahead of retina or behind the retina. So correction of the lens can solve it. But astigmatism, it's a problem of human eye that is a bit different. It is a defect of cornea. So this is a defect of the cornea. স্যার এক্ষেত্রে কিন্তু লেন্স না স্যার, আমার কর্নিয়াতে ডিফেক্ট হয়ে গেছে। So if there is a cornea defect, that means কি কর্নিয়ার ডিফেক্টটা কি রকম স্যার? এরকম নয় যে আমি দেখতে পাচ্ছি না বা ব্লাড দেখছি,
এরকম নয়, ব্যাপারটা এরকম নয়। কর্নিয়ার ডিফেক্টে স্যার আপনি ব্লাড দেখবেন না, ইউ উইল সি ক্লিয়ার ইমেজ বাট ইউ সি ডিফর্মড ইমেজ। ইটস নট দ্যাট সাপোজ আমি একটা লেখা পড়ছি, এ আছে, সেই এটাকে যেরকম হওয়া উচিত আমি এটাকে চ্যাপ্টা মতো দেখছি, মানে শ্রিঙ্কেজ, বা এটাকে ফ্ল্যাট দেখছি বা খুব লম্বা দেখছি, বাট এটাকে আমি ক্লিয়ার দেখছি, whether it is a far away distance or whether it is a near a distance, I am getting to see the clear image। কিন্তু মুশকিলটা হচ্ছে স্যার আগে যে প্রবলেমটা ছিল মায়োপিয়া আর হাইপারমেট্রিয়া, আমি দেখতেই পাচ্ছিলাম দুটোতে, লেন্স ইউজ করে আমি দেখতে পেলাম। whereas in this case it's a defect of cornea, যেখানে আমি দেখতে তো পাবো স্যার, কিন্তু আমি ডিফর্মড ইমেজ দেবো। সো ডিফেক্ট অফ কর্নিয়াতে one will able to see the deformed image, so they will able to see the deformed image। so অবজেক্টের একটা ডিফর্মড ইমেজ পাওয়া যায়, সেটাকে বলে। এটা কারণটা কি, the reason, এই রিজনটা তুমি যদি অ্যানালাইসিস করো তাহলে দেখবে তোমার যে কর্নিয়াটা আছে, so this cornea is not spherical, এই কর্নিয়াটা স্ফেরিক্যাল নেই, this is not spherical in shape। এবার এটা অনেক কারণে হতে পারে, এজ রিলেটেড প্রবলেমস হতে পারে, অনেকের হেরিডিটি থেকে থাকে, সো ডিফারেন্ট থিং। অ্যাকচুয়ালি কি হয়, মানে ইট মে হ্যাভ এ লার্জ কার্ভেচার ইন দ্য ভার্টিক্যাল, ইট মে হ্যাভ এ লার্জ কার্ভেচার, সো ইট মে হ্যাভ এ large curvature, means I'm talking about the radius of curvature in the vertical plane, so it may have a large curvature in the vertical plane। so vertical plane যেটা আছে সেখানে it consists of a large curvature in the vertical। so ওই জন্য কি হয়, মানে lines in one direction being focused only into those perpendicular direction হয়ে যাচ্ছে, so এই জন্য ওটা distort করে দেয়, ইমেজটাকে somehow distort করে দেয়, এই প্রবলেমটা আসে। তো এক্ষেত্রে কি করা যায় স্যার, এক্ষেত্রে এই প্রবলেমটাকে অ্যাভয়েড করার জন্য what we used to say, so কি করে এটাকে বাঁচার উপায় কি, so use of এখানে আমরা বলি সিলিন্ড্রিক্যাল লেন্স ইউজ করি, যেটা আমাদের অ্যাকচুয়ালি বেসিক্যালি ইউজ করতে হয় সিলিন্ড্রিক্যাল লেন্স। কারণ এখন আমরা যে প্রবলেমটা ফেস করছি স্পেসিফিক্যালি তোমাদের এজে, even our age also, most of the cases আমরা দেখবে সিলিন্ড্রিক্যাল লেন্স ইউজ করি, যেটাকে বলে বাইফোকাল। অনেক সময় আমরা বলি প্রোগ্রেসিভ লেন্স, মানে ইন দা দোকানে যদি যাও তাহলে আপনি প্রোগ্রেসিভ লেন্স ইউজ করছেন কিনা, but have you used the progressive lens? That means it's a mixture of convex and concave, and two having a different structure, but different radius of curvature. So we are using actually a progressive lens, upper portion ta concave korche, lower ta convex korche। That means sir you have definitely আপনি যে শুধু distorted image দেখছেন তাই না, তার সাথে সাথে you have a problem of hypermetropia or myopia। so tackle this situation স্যার, আপনার শুধু কনভেক্সে কাজ হবে না বা শুধু কনকেভে কাজ হবে না, কারণ আপনার হাইপারমেট্রোপিয়ার সাথে আপনার অ্যাস্টিগম্যাটিজম আছে, or you are having a problems that astigmatism আছে তার সাথে মায়োপিয়া আছে। তো শুধু কনকেভ বা কনভেক্স এটা কাজ হবে না, ইউ নিড এ প্রোগ্রেসিভ লেন্স, তাহলে আপনাকে কি হবে, বারবার খুলে এরকম ভাবে কাজটা চালাতে হবে, which is practically not possible। so that's why we are using a cylindrical lens, যেটাকে আমরা বলে থাকি নরমাল কনটেক্সটে বলে থাকি প্রোগ্রেসিভ লেন্স। সো এই হচ্ছে তোমাদের হিউম্যান আই থেকে যেটুকু জানা দরকার আমি দেখিয়ে দিলাম। দিস ইজ দ্য থিংস হুইচ ইজ রিকোয়ার্ড ফ্রম হিউম্যান আই বিফোর মুভিং টু দ্য টেলিস্কোপ এন্ড মাইক্রোস্কোপ। এবার এর আন্ডারে আমি কয়েকটা জিনিস দেখিয়ে দিয়েছি যেটা একটু মনে রাখতে হবে, যে অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট কি কি হিউম্যান আইতে তোমাদের মনে রাখতে হবে। So that are the things which is important over here. Number one, once we talk about the optical instrument, problems করতে গেলে বা কোয়েশ্চেন আনসার সলভ করতে গেলে যেটা দরকার, এক নম্বর হচ্ছে হিউম্যান আই। সো হিউম্যান আই রিলেটেড কোনো যদি প্রবলেমস দেয় তাহলে তুমি সেখানে এক নম্বর জানবে, যখন উই আর ডিসকাসিং উইথ মায়োপিয়া, সো সেক্ষেত্রে আমরা পি or we are talking about the power, so this will be negative। once we talk about the hypermetropia,
So in this case we see that is the power, মানে তোমার যে পাওয়ারটা দরকার সেটা কত, সো সেখানে আমরা লিখব 1/4 d dash। এই d dash টা কি স্যার? d dash টা মানে হচ্ছে আপনার যদি অবজেক্টটা এখানে থাকে, আপনার এই লেন্স আছে, এখানে আপনার রেটিনা আছে, so this particular distance is d dash, that means where the image actually is formed and where the image has formed, object was placed, তো এই দুটোর মধ্যে যে ডিসটেন্সটা, সেই ডিসটেন্সটা হচ্ছে d dash, so we can say 4 minus d dash, that is the power actually required। সো এবার d dash দিয়ে যখন তুমি চোখের দোকানে যাও, ওরা এই d dash টাকে দেখে নেয়, যে এই d dash এর উপর বেস করে তোমার কত পাওয়ার, যেখানে দেখবে ক্লিয়ার ডিস্টিংক্ট তুমি দেখতে পাচ্ছ, সো উই ক্যান সি দ্য d dash, সো সেই হিসাবে ওরা পাওয়ার দেবে, তোমার কত পাওয়ার লাগবে। সো সেম থিং হ্যাপেন্স ওভার হিয়ার, এখানে যখন এই x ডিসটেন্সটা দেখছো, এখানে যেহেতু নেগেটিভ দিচ্ছ, এখানে পজিটিভ দিচ্ছ, এখানে নেগেটিভ ইউজ করছো পাওয়ারটা, কারণ ফোকাল লেংথ নেগেটিভ আছে। সো একটা জিনিস এখানে মনে রাখবে যে x ডিসটেন্সটা ওই d dash, মানে তোমার অবজেক্টের সাথে তোমার রেটিনাতে যেটা ফর্ম করছে সেই ডিসটেন্সটা কতটা, সেটা ওরা দেখে নেয়। সো দিস আর দ্য টু থিংস দে ইউজ টু সি, যে কত তোমার পাওয়ার লাগবে সেটা দিয়ে যদি কোনো কোয়েশ্চেন দেখে, তখন তুমি দুটোর ক্ষেত্রে, ইফ দেয়ার ইজ এ মায়োপিয়া প্রবলেম, হাউ মাচ পাওয়ার ইউ রিকোয়ার, ইফ দেয়ার ইজ এ হাইপারমেট্রোপিয়া প্রবলেম, হাউ মাচ পাওয়ার ইউ রিকোয়ার। নাও ইউ সি দ্যাট এভরি ইন্ডিভিজুয়াল নিডস ডিফারেন্ট লেভেল অফ পাওয়ার, সবার তো সম লাগবে না, সেম লাগবে না, আলাদা আলাদা পাওয়ার লাগবে। কার কত লাগবে স্যার, সেটা তো ডিপেন্ড করবে d dash এর ভ্যালুটা, আমি কোথায় ক্লিয়ার দেখছি, আরেকজন কোথায় ক্লিয়ার দেখছে, যখন ওটা আইডেন্টিফাই হয়ে যাবে আমার পাওয়ার তত লাগবে, ওর পাওয়ার তত লাগবে, আলাদা আলাদা লোকের আলাদা আলাদা পাওয়ার লাগবে। সো এইভাবে আমরা জিনিসটাকে বুঝে নিই যে কার কত পাওয়ার লাগবে। সো দিস ইজ দ্য ওয়ে। হ্যাঁ বল। তো বলছি হাইপারমেট্রোপিয়ার পাশে কি লিখেছেন? p ইকুয়াল পি টু পি 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 4 4 4 4 4 4 4 4। এবার আসছে ক্যামেরা, এটাও কিন্তু ইটস এ কাইন্ড অফ অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট, যদিও আমরা এটা খুব কম ইউজ করি। সেটা হচ্ছে এনার্জি, অনেক সময় অঙ্ক দিয়ে থাকে এনার্জি দিয়ে। সো এনার্জি একটা ফর্মুলা আছে, দ্যাট ইজ ইন্টেন্সিটি ইনটু অ্যাপারচার এরিয়া ইনটু এক্সপোজার টাইম, মানে কতক্ষণ ওটা এক্সপোজার আছে, এন্ড দ্যাট ইজ বেসিক্যালি কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট হয়। সো ইফ ইউ লুক ইনটু দিস, তোমার এনার্জিটা যেটা ফর্ম করছে সেই এনার্জিটা বেসিক্যালি ইন্টেন্সিটি অফ দ্য লাইট, অ্যাপারচার এরিয়া কত, এক্সপোজার টাইম, সেটা দিয়ে আমরা এনার্জি, মানে কত এনার্জি লাইটটা ক্যারি করতে হবে সেটা কি করে বুঝবো। আরেকটা বলে এফ নাম্বার, মানে ফোকাল নাম্বার ক্যালকুলেট করো। সো এটা অনলি ফর নিট, এটা বোর্ডে নেই, এটা খুব একটা বোর্ডে দেয় না। সো দিস ইজ অনলি ডিফারেন্স বাই দ্য ফোকাল লেন্থ, এটা wbjee তেও দেয়, but not in board. So this is your focal length, which is the focal length which you will use, and it is the diameter of the aperture. So this is the diameter of aperture. এইভাবে তুমি ফোকাল লেংথটা, ফোকাল নাম্বারটা ক্যালকুলেট করতে পারো। সো এই দুটোই আমরা ক্যামেরা থেকে জাস্ট এইটুকু জানার, এর থেকে বেশি কিছু দরকার নেই। এটা গেল একটা পোর্শন। সো দিস ইজ ওয়ান অফ দ্য পোর্শনস আমাদের জানা হয়ে গেল। এবার একটা জিনিস জানতে হবে যে আমরা যখন একটু আগে দেখেছি অ্যাক্রোম্যাটিক কম্বিনেশন অফ লেন্সেস, মানে ω1 বাই f1 প্লাস ω2, তোমাকে আরেকটা জিনিস বলতে পারে যে এটা গেল এক নম্বর। সি নম্বর হচ্ছে তখন তোমার অ্যাক্রোম্যাটিসিজমটা আমরা বলে দিচ্ছি, তো অ্যাক্রোম্যাটিসমের কম্বিনেশনসটার কন্ডিশন কি, যে দুটো তুমি লেন্স ইউজ করছো, সো তোমার অ্যাক্রোম্যাটিসিজমের কন্ডিশনসটা, combination of two lens use করছে। When two lens are used, so once you are using the two lens, at that time তুমি যখন এই দুটো লেন্স ইউজ করছো, এই দুটো ডেফিনেটলি এক নম্বর হচ্ছে স্যার ইট হ্যাজ টু বি থিন লেন্স, কারণ আপনি থিন লেন্স ছাড়া ওখানে ইউজ করতে পারবেন না, চোখের ব্যাপার তো। একটু ওপরটা তুলবেন এবার ঠিক আছে না, দেখা যাচ্ছে না, না বড় করব একটু বড়, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সো একটা হচ্ছে থিন লেন্স, নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে আপনার অ্যাঙ্গুলার ডিসপারশন ডিভাইডেড বাই ফোকাল লেংথ প্লাস এটার যে অ্যাঙ্গুলার ডিসপারশন ডিভাইডেড বাই ফোকাল লেংথ, ইট হ্যাজ টু বি ইকুয়াল টু 0।
সো যখনই তুমি অ্যাক্রোম্যাটিসিজমে আসছো তাহলে তুমি এবার বলতে পারো স্যার আমরা আগে যেটা পড়লাম অ্যাক্রোম্যাটিসিজমে সেখানেও কিন্তু এই টাইপের একটা জিনিস আমরা শিখছিলাম ইন দ্যাট পার্টিকুলার কেস যে কন্ডিশন অফ অ্যাক্রোম্যাটিসিজম দিয়ে, কিন্তু সেখানে স্যার অ্যাঙ্গেল অফ দ্য প্রিজম এইসব ব্যাপারগুলো ছিল, মিউ ছিল, অ্যাঙ্গেল অফ, এখানে কোনো মিউ নেই। একটু আগে আমরা অ্যাক্রোম্যাটিসিজমের কন্ডিশনস যখন পড়ছিলাম তখন আমরা বলছিলাম আমরা ডেভিয়েশন তো স্যার পাবো না, নেট ডিস আমার যেটা এই সরি ডেভিয়েশন পাবো, ডিসপারশন পাবো না, একটু আগে যেটা দেখালাম। তো সেখানে স্যার কন্ডিশনটা এরকম এসেছিল আমাদের মিউ মাইনাস ওয়ান, ওয়ান মাইনাস ওমেগা বাই ওমেগা ড্যাশ, এইটা এসেছিল। তো এই পার্টিকুলার ক্ষেত্রে স্যার এখানে একটা এ ছিল, সো এটাকে আমরা বলতাম condition of achromatism because that was applicable whenever we are discussing with the situation when we'll get the deviation but no dispersion. কিন্তু স্যার সেটা ওই achromatism হচ্ছে যখন এমন একটা সিচুয়েশন যেখানে আমরা ডেভিয়েশনটা দেখতে পাচ্ছি হবে কিন্তু dispersion of light is not possible, that is the situation. কিন্তু স্যার এখানে হচ্ছে অ্যাক্রোম্যাটিসিজম কম্বিনেশনস যে আমার চোখের যে প্রবলেমটা হয়েছে সেটাকে হ্যান্ডেল করার জন্য, যেখানে ডিস্টর্টেড ইমেজ আসছে, অর্থাৎ দেয়ার সাম প্রবলেম উইথ দ্য কর্নিয়া ইটসেলফ, স্যার এটা লেন্সের প্রবলেম নয়। সো কর্নিয়ার প্রবলেমটাকে অ্যাভয়েড করার জন্য আপনাকে সিলিন্ড্রিক্যাল লেন্স ইউজ করতে হবে, যেটাকে আমরা বলে থাকি প্রোগ্রেসিভ লেন্স। So that you can avoid by using two lens. এই যে দুটো লেন্স ইউজ করছি, তো এখানে কিন্তু স্যার আমরা কোনো লেন্স ইউজ করিনি, আমরা প্রিজম ইউজ করেছিলাম। এখানে আমাদের মেন অবজেক্টিভটা ছিলটা কি না, ডেভিয়েশন আসছে কিন্তু ডিসপারশন হচ্ছে না, কিরকম ভাবে তুমি দুটো প্রিজমকে লাগাবে। তো এই অ্যাক্রোম্যাটিসিজমের সাথে এটা হবে না স্যার, কারণ এটা চোখের প্রবলেম। So it is entirely medical related problems where a doctor is suggesting to you to use the progressive lens, মানে দুটো লেন্স থিন লেন্স হতে হবে ফার্স্ট অফ অল, বিকজ ইউ আর গোয়িং টু ইউজ ইন দ্য আই। তো সেখানে যে কন্ডিশনসটা আসে সেই কন্ডিশনসটা হচ্ছে ওমেগা 1 বাই f1 প্লাস ওমেগা 2 বাই f2 ইজ ইকুয়াল টু 0। এই কন্ডিশনসটার উপর বেস করে আমাদের অ্যাক্রোম্যাটিসিজম সিনারিওটাকে আমরা হ্যান্ডেল করে থাকি। সো এই জিনিসটা আমাদের একটুখানি জানতে হবে যে এই তিনটে আমাদের হিউম্যান আইয়ের কমন প্রবলেমস হুইচ ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ভেরি ওয়েল। এবার আরেকটা জায়গা থেকে যেখানে প্রবলেম দেয় সেটা হচ্ছে দ্যাট প্রবলেম ইজ বেসিক্যালি রিলেটেড টু দ্য ডিসপ্লেসমেন্ট মেথড। এটাও তোমাদের বোর্ডের সিলেবাসে নেই, বোর্ডের সিলেবাসে প্র্যাকটিক্যালি খুব কম জিনিসই আছে। এটা নট ইন বোর্ড, অনলি ফর নিট, wbjee, JEE। নিটে খুব দেয়, wbjee তে যায়, JEE দেয়, এইসব জায়গায় নট ইন বোর্ড। তো বোর্ডের দিকে তাকিয়ে পড়লে এটা করার কোনো দরকার নেই, সেটা তুমি ডিসাইড করে নেবে কতটা তোমার লাগবে কতটা তোমার লাগবে না। এবার তুমি যখন এই জিনিসটা দেখতে পাচ্ছ যে এই পার্টিকুলার পোর্শনে এখানে জিনিসটা কি হয়, সেই পার্টিকুলার ক্ষেত্রে আমরা এটাকে কিভাবে দেখি। এটা হচ্ছে এমন একটা সিচুয়েশন, মানে ইউ হ্যাভ বিন গিভেন এ পার্টিকুলার সিচুয়েশন ইন সাচ এ ম্যানার যেখানে কিনা না সাপোজ তোমার দেখা যাচ্ছে যে একটা পার্টিকুলার লেন্স আছে, এই একটা লেন্স আছে, এবার এই পার্টিকুলার লেন্সটার একটা ফোকাল লেংথ আছে, এখানে তুমি ধরা যাক এখানে একটা অবজেক্ট আছে আর এখানে তার একটা ইমেজ আছে। So f is the focal length of the lens. This is the focal length of the lens. Now what exactly you have done over here, ধরা যাক এই লেন্সটাকে তুমি আগা পিছু করেছো by keeping your position of the object remains constant। আমি ধরছি এই পার্টিকুলার লেন্সটাকে তুমি এখানে রাখো, তার মানে পজিশন অফ দ্য অবজেক্ট কি, মানে এখানে লেন্সটাকে তুমি এক্স ডিসটেন্স এধারে আনলে, অথবা এরকমও হতে পারে তুমি লেন্সটাকে এখানে রাখলে। So it may possible that you have shifted the lens away from the object. Here you have shifted the এক নম্বর কেসে কি হচ্ছে, এই যখন ফার্স্ট কেসটা মানে এই কেসটা
so taken towards the object, তুমি অবজেক্টের কাছে নিয়ে এসছো। আর 2 নম্বর কেসে কি হচ্ছে, taken away from the object, taken away from the object। সো এই দুটো কেসই হতে পারে, লেন্সটাকে তুমি চেঞ্জ করছো। সো ইন দ্যাট পার্টিকুলার কেস তোমার যে ডিসটেন্স বিটুইন দ্য অবজেক্ট এন্ড দিস, মানে এইটা ডি, অর্থাৎ ইমেজ এন্ড অবজেক্টের মধ্যে যে ডিসটেন্স সেটা তো চেঞ্জ হবেই, সেটা আমি ধরে নিচ্ছি ডি। তাহলে সেক্ষেত্রে ডিসপ্লেসমেন্টের সাথে যতটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে তার মধ্যে একটা রিলেশন আছে, সেটা হচ্ছে f = d² - x²/40। সো এই রিলেশনটা, কারণ ফোকাল লেংথ অফ দ্য লেন্স উইল নট বি চেঞ্জ, মানে এই টোটালটা কনস্ট্যান্ট, বিকজ দেখুন ফোকাল লেংথ তো আপনার চেঞ্জ হবে না, ওটা একই থাকবে। সো অনলি থিং হোয়াট ক্যান হ্যাপেন দ্যাট ইউ ক্যান শিফট দ্য লেন্স towards the object, you can shift the lens away from the object. So that's why sir, numerator and denominator may get changed, but the ratio will not be changed. So this ratio will be constant all the time, karon focal length apni change korchen na, focal length of the lens will remain same. Only thing is the distance between the object and the image may get changed, or maybe the x will change because apni kache anchen na dure niye jacchen, so this distance may change. So numerator may different in different cases, denominator may different in different cases, but if you look into the ratio, you will find that the ratio will remain constant throughout. So etakei amra Newton's formula bole thaki. So this we used to say the Newton's formula. এবং এই পার্টিকুলার কেসে এই ফোকাল লেংথ যেটা বার করা হয়, এখানে আরেকটা ফর্ম ইউজ করে থাকি, দ্যাট ইজ m1 - m2। সো m1 এর ভ্যালুটা যেটা আসে সেটা হচ্ছে d + x / d - x। এটা হচ্ছে obviously magnification, this is your magnification, and m2 যেটা হয়ে থাকে এই m1 টা কি, এটা হচ্ছে ফার্স্ট কেস, মানে তুমি যখন শিফট করোনি, মানে বিফোর শিফটিং দ্য লেন্স, that is the case. And m2 is basically when you have shifted, that is d - x / d + x, that is the magnification in the second case. So this is the magnification in second case, মানে সোজা কথায় this is before shifting, you can say this is before shifting and this is after shifting. সিম্পল দুটো জিনিস, একটা বিফোর শিফটিং হবে, একটা আফটার শিফটিং হবে। তোমাকে কিন্তু এই চারটে জিনিস আমাদের মনে রাখতে হবে। সো দিস ইজ দ্য ওয়ে উই ক্যান ফাইন্ড আউট দিস থিংস। তাহলে তোমাকে যদি বলে বিফোর শিফটিং এ তোমার ম্যাগনিফিকেশন দ্যাট ইজ d + x / d - x যতটা, আর আফটার শিফটিং এত। এবার আমাকে বলতে পারে যে এটা কতটা কি যাচ্ছে না যাচ্ছে, তো অত কিছু দরকার নেই, তুমি নরমালি এটা ইউজ করলেই ইউ ক্যান গেট দিস থিংস, কারণ x এর এখানে দুটো ভ্যালু আসে বেসিক্যালি। তুমি যদি করতেও চাও, দেখো কোনো অসুবিধা নেই, তুমি লেন্সটাকে একবার এধারে আনতে পারো, একবার এধারে নিয়ে যেতে পারো, এইভাবেই তো করি। তো এটা কি করে বেরোয় তুমি যদি জানতে চাও যে স্যার এটা আসছে কি করে, দেখো তোমার ফার্স্টে এইটা ছিল অবজেক্ট ডিসটেন্স, তাহলে আমার 1/v - 1/u = 1/f, এটা ফর্মুলা হওয়া উচিত। স্যার আপনার যদি লেন্সটা টুয়ার্ডস দ্য অবজেক্ট হয়, মানে আমি বলছি টুয়ার্ডস দ্য অবজেক্ট আপনি শিফট করিয়েছেন, ইউ হ্যাভ শিফটেড দ্য লেন্স টুয়ার্ডস দ্য অবজেক্ট, তাহলে আপনার অবজেক্ট ডিসটেন্স কত হবে, ইউ হয়ে যাবে, আগে যেটা ছিল, মানে এখন ইউ ড্যাশ হচ্ছে, তাহলে আগে যেটা ছিল তার থেকে আপনার কমে যাবে, মানে ইউ - x হয়ে, কারণ আপনি টুয়ার্ডস দ্য, তার মানে এখান থেকে এই যে ডিসটেন্সটা দ্যাট উইল বি ইউ - x, কারণ আপনি তো বেসিক্যালি কাছে নিয়ে এসেছেন, আগে এখান থেকে এইটুকু ছিল আপনার ইউ, আর আপনার ইমেজ ডিসটেন্সটা আমি ধরে নিচ্ছি আগে যেটা ছিল v + x, সো এরকম ফর্মে দাঁড়াবে। সো বেসিক্যালি ইওর v ড্যাশ দ্যাট উইল বি v + x, কারণ আপনি যখনই লেন্সটাকে কাছে আনছেন অবজেক্ট ডিসটেন্সটা কমে যাচ্ছে, দ্যাট মিন্স ইট উইল বিকাম u - x, ন্যাচারালি ইওর ইমেজ ডিসটেন্স উইল এনলার্জ এন্ড ইট উইল বি v + x। এবার আপনি ভ্যালুটাকে বসিয়ে দেন, সো ইন দ্যাট কেস v ড্যাশ এর জায়গায় ইউটা নেগেটিভ হবে, ওটা পজিটিভ হবে, তাহলে আপনি এখানে v + x বসালেন, আর এই পার্টিকুলার কেসে মাইনাস মাইনাস ওটা প্লাস হয়ে গেল,
সো এখানে আপনি লিখলেন u minus x and that becomes 1 by f কারণ f remains same। এবার v by f এই যে পার্টিকুলার পোরশনটা, তো v by f তো আপনার m আছে নরমাল যেটা থাকে সেটাই আছে। সো ইন দ্যাট পার্টিকুলার কেস স্যার দুটো কেস তো আসবে, একটা আসবে স্যার m2, সেটা হবে আপনার v dash minus u dash এইটা, আর একটা আসবে m1 যেটা প্রথমে ছিল সেটা হচ্ছে v by u মাইনাস। তো একটা হচ্ছে এই কেসটা আর একটা হচ্ছে এই কেসটা। সো এই দুটো কেসকে আমরা এইভাবে লিখে থাকি। সো দিস আর দ্য কেস, উই ক্যান রাইট ইট ওভার হিয়ার ইন দিস। তো আপনি কি করবেন, এখানে m1 m2 এর ভ্যালুটা স্যার কোনো ব্যাপারই না, এখানে আপনার একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসবে, সেই ইকুয়েশনে আপনি একটা x স্কয়ারের উপর ইকুয়েশন পাবেন, তো x এর উপর আপনার একটা ভ্যালু ফর্ম করবে। সো সেই পার্টিকুলার ভ্যালুতে আপনি দুখানা ভ্যালু পেয়ে যাবেন সেখান থেকে, মানে এই হচ্ছে ইকুয়েশন যেখান থেকে সলিউশন বার করলে আপনার এই দুটো আসে। কারণ আপনার m2 এর ভ্যালু ডেফিনেটলি ইট উইল কাম ডাউন টু v2 মাইনাস মানে v ড্যাশ বাই u ড্যাশ, এটাই আপনার ম্যাগনিফিকেশন, আর এটা হচ্ছে বিফোর শিফটিং ম্যাগনিফিকেশন। তো দুটো ম্যাগনিফিকেশনের রেশিও আমরা জাস্ট এখানে বসাই। সো উই আর গোইং টু গেট দিস থিংস, এইভাবে আমরা জিনিসটা পেয়ে থাকি। তো এবার এধারে ওধারে শিফটিং বা এরকম কিছু থাকে তো নরমালি আমাদের এটা জাস্ট একটু ফর্মুলাটা মনে রাখলেই আমাদের অঙ্কগুলো নেমে যাবে, খুব একটা চাপ থাকে না এখানে। সো এই গেল গিয়ে তোমাদের নরমালি, এরপরে টেলিস্কোপ এন্ড মাইক্রোস্কোপ যেটা ওটা আলাদা থাকবে। এবার আমরা মুশকিল মানে যেটাতে মুভ করব সেটা হচ্ছে রেনবো। রেনবোর পর আমাদের একটাই পোরশন বাকি থাকবে, দ্যাট ইজ টেলিস্কোপ এন্ড মাইক্রোস্কোপ বিফোর মুভিং টু দ্য ওয়েভ অপটিক্স। সো এবার আমরা দেখব যে এই জিনিসটা কি, রেনবো ফাইন্ডারটা কি বা এটা কিভাবে জিনিসটা হয়। Once we move into the rainbow, তখন আমাদের ফার্স্ট যেটা জানতে হবে সেটা হচ্ছে some natural phenomena. So this is some natural phenomena due to sunlight. Now we look into this area, natural phenomena due to sunlight. কিরকম? First of all, rainbow ব্যাপারটা কি? Sir, এটা তো আমরা জিওগ্রাফিতে অলরেডি we have studied in geography, but actually rainbow actually physics এর ফান্ডা। স্যার এটা ফার্স্ট থিং হচ্ছে কি কি লাইটের এফেক্ট হচ্ছে এর মধ্যে সেটা জানতে হবে। স্যার এর মধ্যে যেটা হয় ইটস a combination of sir dispersion, it's a area of refraction, and it's a internal reflection মানে TIA, total internal reflection, and total internal reflection. স্যার ওইসব বলে লাভ নেই, ওই আলো দেখা যায়, সূর্যের আলোটা ডাস্টের উপর পড়ে, এটা হয় সেটা হয়, ওগুলো পরে আসছি, কি হয় কেন হয় ওগুলো তো পরে আসছি, বাট বেসিক থিং হচ্ছে ফিজিক্সের কোন পার্টটা রেনবোর সাথে মেনলি অ্যাটাচড। স্যার এটা হচ্ছে কম্বিনেশন অফ ডিসপারশন, রিফ্র্যাকশন and total internal reflection। তিনটে টার্ম আমরা জানি, রিফ্র্যাকশন কি জানি, total internal reflection what it is we know, and we have just come to know what is dispersion মানে লাইটটা, হোয়াইট লাইটটা 7টা কালারে ডিসপার্স করে। এই তিনটের কোনো একটা যদি অ্যাবসেন্ট হয় তাহলে স্যার রেনবো ফর্ম করবে না। and that's why if there is a rain and even there is a sunlight, and if the sun is opposite to that particular portion where the rainbow has been seen, so many of the cases we can't see the rainbow. Even many of the cases it is seen that the rainbow is visible but very small amount of time, I mean it is visible for a fraction of second, not fraction of second but for a few minutes, maybe 3 to 5 minutes, after that it vanishes. তো এটা কেন হয়? ফার্স্ট অফ অল সবসময় বৃষ্টি হলেও রোদ্দুর থাকে না, দ্বিতীয় কথা রোদ্দুর থাকলেও বৃষ্টি হয় না, আর রোদ্দুর বৃষ্টি একসাথে হচ্ছে কিন্তু তবুও রেনবো ফর্ম করে না, যদি বা ফর্ম করে সেটা লাস্ট করে না, কিছুক্ষণ লাস্ট করে ভ্যানিশ হয়ে যায়।
তার কারণ স্যার তার রিজনটা হচ্ছে রেনবো, if you really want to see the rainbow in the sky, then you have to locate these three things. One is the dispersion of light, refraction of light, and total internal reflection. এই তিনটে কিন্তু এক simultaneously it has to occur, তবেই এটা হবে। এবং এই জিনিসটা পুরো জিনিসটাই যে রিফ্লেকশন অফ সানলাইট, এটা কি হয় না স্ফেরিক্যাল যে ওয়াটার ড্রপলেটস আছে রেনের, তো সেটার উপর বেসিক্যালি জিনিসটা ঘটে। এবার এটা দুটো টাইপ আছে, একটাকে বলে প্রাইমারি রেনবো, ইউজ টু সে দিস ইজ এ প্রাইমারি রেনবো, দিস ইজ দ্য ফার্স্ট পোর্শন অফ দ্য রেনবো। হোয়াট এক্স্যাক্টলি উই ইউজ টু সি দ্য প্রাইমারি রেনবো। স্যার প্রাইমারি রেনবোতেও কি এই তিনটে ঘটে? ইয়েস। এক নম্বর যেটা হয় সেটা হচ্ছে একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে রিফ্র্যাকশন, এটা তো হবেই, উইথ ডিসপারশন, এটা হয়। তারপরে যেটা হয় সেটা হচ্ছে টিআইএ, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। আর 4 নম্বর যেটা হয় সেটা হচ্ছে শুধু রিফ্র্যাকশন। সো এই পুরো জিনিসটা প্রাইমারি রেনবোতে উই ক্যান সি, তবেই তুমি প্রাইমারি রেনবো দেখতে পাবে। আফটার দ্যাট আই এম কামিং টু সেকেন্ডারি রেনবো। এবার দেখছি প্রাইমারি রেনবোটা কি। এবার আমরা আসল জায়গায় ঢুকবো। সাপোজ দিস ইজ এ ওয়াটার ড্রপলেটস। So whatever you have seen in your screen, that is particularly a water droplet, nothing else. Now you can see a sunlight is coming. Suppose this is entirely a water droplet, a sunlight is coming like this. এইভাবে sunlight টা আসছে। So from here you can see the sunlight. This is the sunlight which is coming from this end. এখান থেকে sunlight টা এলো। তো এখানে আসার পর এই পার্টিকুলার পয়েন্টে লাইটটা কি হবে না, ইট হ্যাজ বিন ডিসপার্স, রিফ্র্যাক্টেড এন্ড ডিসপারশন। স্যার ফার্স্ট এই জিনিসটা হতে হবে, দ্যাট মিন্স প্রথমে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এই জিনিসটা, রিফ্র্যাকশন উইথ ডিসপারশন। সো ওয়ান্স ইট ইজ ডিসপার্স, তাহলে কি হবে স্যার, রেডটা উপরে যাবে, তার মানে রেডটা উপরে এলো আর ভায়োলেটটা নিচে গেল, দ্যাট মিন্স ভায়োলেট কালার মুভ ইনটু দিস সাইড। সো এই দুটো পয়েন্ট হলো, তার মানে এ পয়েন্টে আমার বেসিক্যালি রিফ্র্যাক্ট হলো, রিফ্র্যাক্ট শুধু হলো না, রিফ্র্যাকশন উইথ ডিসপারশন হলো। শুধু যে রিফ্র্যাক্ট হয়েছে, নট অনলি দ্যাট, ইট হ্যাজ বিন ডিসপার্স ইনটু 7 কালার্স। সো দিস পোরশন ইজ ইওর রেড, মাঝে অন্য কালার গুলো আছে, এখানে এসে ভায়োলেট। সো রেড থেকে ভায়োলেটে অলরেডি মাল্টিপল কালারসে ওটা ডিসপার্স হয়ে গেল। আফটার দিস ডিসপারশন ওটা কি হলো, এইবার স্যার এই জিনিসটা অদ্ভুত ভাবে দেখা যাচ্ছে এই পার্টিকুলার স্টেজে ডিসপারশনের পর এটা এদিকে এলো। সাপোজ এটা ইট আন্ডারগোজ এ টোটাল ইন্টারনাল রিফ্লেকশনস, মানে এরকম। and not only that, this ray also undergoes a total internal reflection, মানে this side। সো এটা এরকম গেল, এটা এদিকে গেল, রেড এদিকে গেল। Similarly, violet color ray has moved into this direction and it has moved into this direction. তাহলে আমি এখানে কি পাচ্ছি, আমি দুটো স্যার আলাদা আলাদা জিনিস দেখতে পাচ্ছি। তাহলে কেউ যদি বলে at A তুমি কি পেলে, at point A তুমি কি পেলে, তুমি বলবে স্যার এখানে we got refraction with dispersion. So these are the things which you have got. কেউ যদি বলে আচ্ছা এই পয়েন্টটা হচ্ছে বি, এই পয়েন্টটা হচ্ছে বি ড্যাশ, সো at B and B dash what you have got, তুমি বলবে এটাতে আমি পেলাম টোটাল ইন্টারনাল রিফ্লেকশন TI। That means after the ray has diffracted, মানে dispersion, after the dispersion it is undergoes total internal reflection, মানে রেটা কিন্তু এরকম আছে। That means if you just take a look over this, স্যার এখানে একটা আমি যদি নরমাল ড্র করি, এখানে আপনি টোটাল ইন্টারনাল রিফ্লেকশনটাই দেখতে পাচ্ছেন। দ্যাট মিন্স এই পার্টিকুলার পয়েন্টে এই যে, সো এখানে আপনার টোটাল ইন্টারনাল, এটা হচ্ছে আপনার নরমাল। সো দিস ইজ বেসিক্যালি ইওর নরমাল। তো তাহলে কি হচ্ছে, আপনার এই সাইডের যে অ্যাঙ্গেলটা আর এই সাইডের যে অ্যাঙ্গেলটা সেটা সেম, আবার এই সাইডের অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, মানে এই দুটো অ্যাঙ্গেল সেম, তাই জন্য এটা হচ্ছে। Now in this case, যখন এই রেটা বেরিয়ে আসছে, এই ভায়োলেট কালার রেটা, ইট আন্ডারগোজ এ ডিফ্র্যাকশনস, দ্যাট মিন্স এই রেটা ভায়োলেট যেটা বেরিয়ে আসছে সেই রেটা
এই সাইডে হিট করছে, আর এই রেড যেটা বেরিয়ে আসছে সেই রেটা আপনার এধারে হিট করছে। Now it is coming into our grassroots level where we are studying. That means this is suppose the surface of the earth. তো আমরা এই জায়গাটাকে ধরতে পারি this is the surface of the earth. So we can say this one is the surface of the earth. তো এখানে আমরা দাঁড়িয়ে আছি। তো ন্যাচারালি এই যে অ্যাঙ্গেলটা হয়, this angle normally we see this is 40-degree angle, that angle which is seen that is basically 42 degree. This is for red color and this is for violet color. এই হচ্ছে প্রাইমারি রেনবোর অ্যাকচুয়াল প্যাথোফিজিওলজি। মানে if you explain in terms of physics, then তুমি প্রতিটা পয়েন্টে আলাদা আলাদা করে বলতে পারো যে কোন পয়েন্টে কি কি ঘটছে। Because in this particular point at C and C dash, if you talk about this point is C and this point is C dash, so you can say C and C dash, here you see only refraction, because already the ray was diffracted. So diffraction to মানে dispersion তো হয়েই গেছিল স্যার, এবার খালি রিফ্রাকশন হচ্ছে। তাহলে আমরা যে ফার্স্ট কথাটা লিখলাম refraction with dispersion that occurs at the point A. Then we say TIR, which is occurring at the point B and B dash. That means these 2 points where the total internal reflection has taken place, because already it dispersed hoyi gechilo like that. At the point C and C dash, you will see only the refraction has taken place. After that, the ray is coming directly to the Earth's surface where we are standing. তো আমরা এই কারণে একটা ভায়োলেট থেকে রেডের একটা মানে একটা কি বলবো একটা স্পেকট্রাম যেটাকে বলে, সেই স্পেকট্রাম অফ রে উই ক্যান সি ওয়ান্স স্ট্যান্ডিং অন দ্য সারফেস অফ দ্য। এই জিনিসটা আমি একটা পার্টিকুলার ওয়াটার বল মানে যে বাবলস রেন ড্রপের ক্ষেত্রে দেখালাম। নাও দেয়ার ইজ আ মাল্টি ক্রোরস অফ রেন ড্রপস, সো নাও ইউ ক্যান সি এজ এ হিউজ স্পেকট্রাম ইন দ্য স্কাই। এটা একটা রেন ড্রপ এরকম হয়, এরকম কোটি কোটি মানে লক্ষ লক্ষ কোটি কোটি রেন ড্রপস আছে। ফর এভরিওয়্যার দ্য সেম ফেনোমেনা উইল টেক প্লেস, তবেই তুমি প্রাইমারি রেনবোটা দেখতে পাও। দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য প্যাথোফিজিওলজি অফ ফর্মিং এ রেনড্রপ, বা কেন আমরা রেনড্রপের থেকে একটা রেনবোকে দেখতে পাই। নাও উই মুভ ইনটু দ্য সেকেন্ডারি রেনবো। এটা খুব রেয়ার অ্যাকেশন, এটা চট করে দেখা যায় না, মানে মেবি রেয়ারেস্ট অফ দ্য রেয়ারেস্ট কেসেস you can see a secondary rainbow. That means behind the primary rainbow or maybe slightly above the primary rainbow, you can see another rainbow has formed. এটা খুব রেয়ার দেখা যায়। So that is called secondary rainbow. এখানেও কজটা কি সেকেন্ডারি রেনবোর ক্ষেত্রে? So it is basically a 4-step process, and that first 4-step is basically refraction of it, and that refraction will takes place with dispersion. And number 2 case, there is an internal reflection, মানে TIR. So you can see an internal reflection. Number C, which you can see there will be another internal reflection. So there will be another internal reflection, and probably last stage you can see there will be a refraction. So only thing is different, sir আগের সাথে তো সেমই ছিল, খালি এখানে দুবার টোটাল ইন্টারনাল রিফ্লেকশনসটা দেখা যাচ্ছে। মানে there are 2 times the internal reflections is taking place once we are getting to see once the secondary rainbow is formed. তো এবার আমরা দেখব জিনিসটা অ্যাকচুয়ালি কি। So first we'll see যে আমার যদি এটা রেন ড্রপ হয়, সাপোজ ইফ উই কনসিডার দিস ইজ আওয়ার রেন ড্রপ, এটাকে আমি রেন ড্রপ ধরছি। Now in this particular raindrop কি হয়, ফার্স্ট ক্ষেত্রে যেটা হয়েছিল সেটাই হবে। সাপোজ এখানে রে অফ লাইটটা স্যার সব সময় যে রে অফ লাইটটা সান থেকে এসে এরকম ভাবে হিট করবে তার কোনো কথা নেই। মানে
this is basically cutting the interface of the surface. মানে আমার যদি রেইনড্রপের সানলাইটটা এরকম ভাবে হিট করে, that means it is cutting the interface of the surface. মানে আমার surface of the raindrop যেটা আছে, spherical surface of the raindrop, and this sun ray is intersecting at a particular point. এই পয়েন্টে intersect করছে, but need not be every rays will intersect. Most of the ray will intersect, but few of the rays will touch. মানে it will behave like a tangent, like this way. Sir, এই যে particular rayটা আপনি দেখছেন, this ray, sir, it does not intersect the raindrop. মানে raindropের যে সারফেসটা আছে তাতে স্যার intersect করে, it is just touch the surface of the raindrop. তাহলে এটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে স্যার প্রাইমারি রেনবো ফর্ম করবে না। প্রাইমারি রেনবো ফর্ম করতে গেলে the ray has to intersect on the surface of the raindrop, কিন্তু এটার ক্ষেত্রে সেটা ফর্ম করবে না। তাহলে এটাতে কি হবে? স্যার, in this case first it will undergo a total, মানে রিফ্র্যাক্ট হবে with dispersion। তো আমি অন্য কালার গুলো দেখাচ্ছি না, মানে এখানে ডিসপারশন হয় স্যার। first there will be refractions in this particular surface. Now from this particular surface it undergoes another refraction, total internal reflection. So এই পয়েন্টে বেসিক্যালি যেটা হলো সেটা TIR, স্যার এই পয়েন্টে যেটা হলো সেটা TIR, and after that এটা হওয়ার পর it moves to this side. এই পার্টিকুলার পয়েন্টে যখন গেল তখন এটা স্যার বেসিক্যালি ডিফ্র্যাক্ট হয়ে যাবে। দ্যাট মিন্স এইখান থেকে স্যার জিনিসটা একটা ভায়োলেট রেতে এদিকে বেরিয়ে যাবে সাপোজ, আর একটা ধরা যাক রেড লেতে এইদিকে বেরিয়ে যাবে এরকম, and that is your surface. এইটা হচ্ছে আপনার আর্থ সারফেস। So in this case only difference হচ্ছে এই অ্যাঙ্গেলটা যেটা রেড এর জন্য হয়, সেই রেড এর অ্যাঙ্গেলটা হয়ে যায় একটু বেশি, মানে 53 ডিগ্রি, and this angle come down to 50 degree suppose. That is the drawing. So here you see in this particular point, এই দুটো পয়েন্টে, this is your point number B, this is your point number C, and this is your point number D. So D তে তোমার রিফ্রাকশন হয়েছে, B C তে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়েছে, and this is your point number A where actually the dispersion has taken place. The space is very small, so that's why I have not shown the dispersion, but actually the dispersion has already taken place in point A. Point A তে কিন্তু already dispersionটা হয়ে যায়, refraction with dispersion has already taken place in the point A. After that only total internal reflection has taken place from point B and point C. Then once it is reached to the point D, there only the refraction has taken place. So এইটা আমরা দেখতে পাই আর্থগোর। এই হচ্ছে দুটো আলাদা আলাদা। সেকেন্ডারি রেনবো ভায়োলেট কালার, কিন্তু তফাৎটা হচ্ছে স্যার আপনি যদি দেখেন দুটোর মধ্যে একটা বেসিক তফাৎ আছে স্যার। প্রাইমারি রেনবো যখন ফর্ম করে তুমি কি করে বুঝবে? তুমি তো আর 50 degree angle, 40 degree angle you cannot see from the surface of the earth. It is not possible for you to estimate the angle. স্যার একটা জিনিস যেটা খালি চোখে দেখেও বোঝা যায় সেটা হচ্ছে যে আপনার incoming sunlight and violet ray emerges at an angle 53 degree. তো মজার ব্যাপারটা এটাই হয় যে আপনার যখন প্রাইমারি রেনবো ফর্ম করছে, সো ইন দ্যাট কেসে আপনার রেডটা টপে থাকে আর ভায়োলেট যেটা থাকে সেটা বটমে থাকে। If you move to the secondary rainbow, মানে how will you distinguish? অনেকে এটা লিখে থাকে যে এখানে চারটে ফেনোমেনা, ওখানে তিনটে ফেনোমেনা। No, that's not the issue. অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে স্যার যে রে গুলো ইন্টারসেক্ট করছে সেগুলি প্রাইমারি রেনবো ফর্ম করে, and that's why majority of the ray intersect the surface of the raindrop. So that's why we see this is very clear and prominent. But there are few rays, those who are just simply touches the surface of the raindrop, and these are the rays forms the secondary rainbow. এই জন্যই সেকেন্ডারি রেনবো স্যার বেশি রে তো
টাচ করে না, মেজরিটি অফ রে তো ইন্টারসেক্টই করে, ওই জন্য প্রাইমারি রেনবো ইটস লুকস ভেরি ব্রাইট, whereas the secondary rainbow সে কম রে হিট করে, so naturally this looks not so bright. That is one of the reason যে ডিফারেন্সিয়েট করা। সেকেন্ডলি প্রাইমারি রেনবো স্যার যেখানে থাকবে, সেকেন্ডারি রেনবো তার উপরে থাকে, সো দ্যাট ইজ ওয়ান অফ দ্য রিজন, এটা ফেড হবে, প্রাইমারি রেনবোর উপরে থাকবে। আরেকটা হচ্ছে স্যার প্রাইমারি রেনবোতে রেডটা টপে থাকে, মানে ইফ ইউ জাস্ট সি দিস পার্টিকুলার কার্ভেচার ইউ উইল ফাইন্ড দ্যাট দ্য red color is on the top and violet is in the bottom. But if you move to the secondary rainbow, here we see that the violet is at the top and red color that will be at the bottom. So এইভাবে তুমি প্রাইমারি এন্ড সেকেন্ডারি রেনবো কে ডিফারেন্সিয়েট করতে পারো। সো ইউ ক্যান ডিফারেন্সিয়েট দিস থিংস, দ্য প্রাইমারি এন্ড দ্য সেকেন্ডারি রেনবো। এই হচ্ছে মোরাললেস একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করা হলো। শনি মোটামুটি ক্লিয়ার? হ্যাঁ স্যার, মনে হয় ক্লিয়ার, আমি বোঝাতে পেরেছি ড্রয়িং করে যে জিনিসটা অ্যাকচুয়ালি কি ঘটে, যে প্রাইমারি রেনবো এন্ড সেকেন্ডারি রেনবো এই জিনিসটাই অ্যাকচুয়ালি ঘটে। তো তোমাদের মুখস্থ করার দরকার নেই, তুমি যদি জিনিসটা বুঝতে পারো, আমি যেটুকু বললাম এটাই দেখবে এনসিইআরটি বা এতে অনেক বড়। এবার তুমি একবার জাস্ট রিড গো থ্রু করে দেবে, এন্ড ইফ ইউ গো থ্রু দ্য ভিডিও লেকচারস অলসো, দেন ইউ উইল এবল টু আন্ডারস্ট্যান্ড যে হ্যাঁ আর কোনো প্রবলেম হচ্ছে না, মানে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে এভরিথিং, যে জিনিসটা অ্যাকচুয়ালি কি। বিকজ ফিজিক্সে তুমি যদি জিনিসটা বুঝতে পারো তুমি নিজের ভাষায় লিখতে পারবে, বাট অ্যাকচুয়াল জিনিসটা কি সেই সম্বন্ধে ক্লিয়ার ক্রিস্টাল আইডিয়া থাকতে হবে, একবার পড়লেই বোঝা যায়। এবার আমরা এখানে ডিসকাশন করছি কোনটা না, ন্যাচারাল ফেনোমেনা ডিউ টু সানলাইট। তার মধ্যে রেনবো তো ডেফিনেটলি একটা ফেনোমেনা, আর একটা ফেনোমেনা যেটা আমরা দেখে থাকি সেটা হচ্ছে স্ক্যাটারিং অফ লাইট। সো এই স্ক্যাটারিং অফ লাইট ব্যাপারটার মানেটা কি, মানে স্ক্যাটার করছে লাইটটা, তাহলে উই ক্যান টক ইট ইজ এ ডিসপারশন। আর মুশকিলটা হচ্ছে স্ক্যাটারিং অফ লাইট এন্ড ডিসপারশন এটা কিন্তু সেম নয়, এটা কিন্তু অনেক ক্ষেত্রে ভুল হবে। স্ক্যাটারিং বলতেই আমরা বুঝে থাকি যে এটা ডিসপারশন, না সব ক্ষেত্রে এটা হবে না। কেন হবে না? So dispersion means a particular white light is separated into its constituent colors, মানে সে রেড, ভায়োলেট, রেড থেকে শুরু করে ভায়োলেট পর্যন্ত সাতটা কালারে যে ডিসপার্স করছে, so that means a particular white light is separated to its constituent color, এই জায়গাটা আমরা বলে থাকি ডিসপারশন। তো কেন স্যার স্ক্যাটারিং অফ লাইটটা হবে না? তার কারণ স্যার ডিসপারশনটাই কিন্তু লাইটটা ডিসপার্স হয়ে সাতটা কালারে ভাজছে, স্ক্যাটারিং মানে কিন্তু এখানে ডিসপারশনে সবসময় যে ডেভিয়েশন হবে এমন কোনো কথা নেই স্যার, ডেভিয়েশন ছাড়াও ডিসপার্স হতে পারে, দ্যাট উই হ্যাভ সিন জাস্ট ফিউ মিনিটস ব্যাক, যে ডেভিয়েশন হবে এমন কোনো কথা নেই। সাতটা কালারে ব্রেক করে গেল মানে ইটস এ ক্লিয়ার কাট এভিডেন্স অফ ডিসপারশন। But the moment we talk about the scattering of light, তার মানে বোঝা যাচ্ছে scattering and dispersion ব্যাপারটা এক নয়। Apparently it looks same, but actually same নয়, কারণ ডেভিয়েশনটা স্যার ডিসপারশন হয়েছে কিন্তু ডেভিয়েশন নাও হতে পারে, whereas scattering এ সেটা হবে না। যখন আমরা স্ক্যাটারিং এ বলবো তার মানে বেসিক্যালি ইটস এ চেঞ্জ ইন দ্য ডিরেকশন অফ লাইট that we are talking about. স্যার ডিরেকশনে চেঞ্জ হতেই হবে, নাহলে স্ক্যাটারিং কথাটার মানেই থাকে। স্যার আপনার লাইফ কনস্টিটিউয়েন্ট কালার সে সেপারেট হলে হলো, না হলে না হলো, দ্যাটস আ ডিফারেন্ট থিং, বাট হিয়ার দ্য চেঞ্জ ইন দ্য ডিরেকশন অফ লাইট বাই দ্য পার্টিকেলস অফ দ্য মিডিয়াম, by the particles of the medium, এটা এসেনশিয়াল, through which the light is passing, through which the light is passing. অর্থাৎ যে মিডিয়ামের মধ্যে দিয়ে লাইটটা যাচ্ছে সেই মিডিয়ামের মানে through the help of this particular particle, the change in the direction of the light has to take place. If it take place, then we can say it's a perfect scattering phenomena. If does not, there is a change in the direction of light, then we cannot say it's a scattering of light. Maybe the
maybe it be dispersed to its constituent colors, maybe there is some deviations, whatever it is, but actually it has to be changed, light has to change the direction, and that has to happen because of the particles of the so prism দিয়ে lens দিয়ে আপনি direction change করছেন না স্যার, simply by the কোনো prism lens use হচ্ছে না স্যার, simple by the particles of the medium will act in such a manner through মানে with the help of this the light will change its direction. এটা যদি হয় তাহলে সেই ফেনোমেনাটা স্ক্যাটারিং এর আন্ডারে পড়বে। এবার অনেক রকম এক্সাম্পলস আছে, তার মধ্যে নরমালি তোমাদের সিলেবাসে এই দুটোই আছে, একটা হচ্ছে রেলিক স্ক্যাটারিং বলো, তাও এটা এখন আউট অফ বোর্ড এটা করে দিয়েছে। সো এই পার্টিকুলার পোরশনে আমরা যেটা বলে থাকি রেলি স্ক্যাটারিং এ, যেটা কচিস ফর্মুলা দিয়ে মানে ফোর্থ পাওয়ার অফ দ্য দিস করা হয়, তো এটার একটা ফর্মুলা আছে, তো যেহেতু বোর্ডে নেই ওই জন্য আমি অত বেশি ডিটেলসে দেখাই না, বাট এটা কম্পিটিটিভে মাঝে মধ্যে দিয়ে থাকে, সেই জন্য আমাদের একটু জাস্ট জেনে রাখা উচিত, জাস্ট নাথিং এলস, ইউ শুড নো দিস থিংস, যে রিলিজ ক্রাইটেরিয়া দিয়ে এই স্ক্যাটারিংটাকে অ্যাকচুয়ালি কিভাবে পার করা হয়, শুধু সেইটুকু পারপাসের জন্যই জেনে রাখা, এর থেকে বেশি আমাদের এটা খুব একটা জানার দরকার পড়ে। তো রিলিজ স্ক্যাটারিং এ কি হয়, একটা কচিস ফর্মুলা আছে। So in Cauchy's formula we normally use, that is to say that mu is equal to a plus b by lambda square. So this is the way we can use these things. এটা হচ্ছে এক নম্বর কেস। নরমালি যখন স্ক্যাটারিং অফ দ্য তখন আমাদের এইটুকু এটা মাথায় রাখতে হবে, ফোর্থ পাওয়ার অফ দ্য ওয়েভলেংথ, দ্যাট মিন্স আমার অ্যামাউন্ট অফ স্ক্যাটারিং অফ এ লাইট, so amount of scattering of light jeta hobe সেই amount of scattering is inversely proportional to lambda to the power 4, that means lambda যত বেশি হবে scattering তত কমে যাবে। এই ফান্ডাটাই আমাদের বহু ক্ষেত্রে ইউজ করতে হবে, অর্থাৎ ওয়েভলেংথ আমার যত বেড়ে যাচ্ছে স্ক্যাটারিং, সেক্ষেত্রে অ্যামাউন্ট অফ স্ক্যাটারিং ল্যামডা যত বাড়ছে স্ক্যাটারিংটা কিন্তু তত কমে যাচ্ছে। তো এরকম ভাবে আমরা বেসিক্যালি লাইট অফ শর্টার ওয়েভলেংথস, তার মানে যেগুলো শর্টার ওয়েভলেংথস আছে সেটার ক্ষেত্রে স্ক্যাটারিং বেশি হবে, দ্যাট মিন্স এই পার্টিকুলার ক্ষেত্রে এক নম্বর বলতে পারি এটার এক্সপ্লেনেশন কি, দ্যাট why we see blue sky। তো এই ব্লু স্কাই দেখার কারণ হচ্ছে ব্লু বা ভায়োলেট, অ্যাকচুয়ালি ব্লু বললে ভুল হয়, ব্লু বা ভায়োলেট কালার স্কাই সবসময় নরমালি এটা দেখি, কারণ আমরা দেখেছি যে আমাদের ওয়েভলেংথে রেডটা সবসময় উপরের দিকে থাকে, ভায়োলেটটা সবসময় নিচের দিকে থাকে। তুমি যদি দেখো এই পার্টিকুলার ক্ষেত্রে ভায়োলেটের ল্যামডা ইজ ভেরি লেস, তো ন্যাচারালি স্ক্যাটারিং বেশি হবে, ওই জন্য আমরা ওটাকে বেশি দেখতে পাই। সো দিস ইজ ওয়ান অফ দ্য সেম ফেনোমেনন। আবার আরেকটা ঠিক উল্টো ভাবে দেখতে পারলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সান তুমি যখন এখানে আছে ওভারহেডে, so this is the surface of the earth, so this is earth's surface, I am considering this one is earth, so if you consider this is earth and this is sun, তো এখানে যখন থাকে তো কোনো অসুবিধা নেই, হিটটা এরকম আসে, মানে এরকম ভাবে রেড আসে। তো যখন সান এখানে চলে গেছে এই পার্টিকুলার কেসে এই জায়গায় চলে গেছে, so near the horizon, তখন এইখানে বেসিক্যালি কি হয় না, ডিসটেন্স অফ অ্যাটমসফিয়ার থ্রু হুইচ দ্য সানলাইট ট্রাভেলস ইন দ্য অ্যাটমসফিয়ার, মানে এখানে আমরা এইভাবে বেসিক্যালি লাইটটা আমাদের এরকম এসে পড়ে। তো অ্যাকচুয়ালি হয়টা কি, এখানে এই পার্টিকুলার এসে যে ডাস্ট পার্টিকেল গুলো আছে ওটাতে হিট করে এই রেটাই একমাত্র হিট করে এধারে আসে, কারণ আমাদের সানের ল্যামডাটা খুব বেশি থাকে। সো এই জন্য রেডিয়াস অ্যাপিয়ারেন্স অফ দ্য সান ইন ফুল মুন নেয়ার হরাইজন, মানে ফুল মুন যখন এসে যাচ্ছে তখন কেন রেডিয়াস অ্যাপিয়ারেন্স আসে, কারণ রেডিয়াস অ্যাপিয়ারেন্স আসার পিছনে why there is a radius appearance of sun, তো সানের এই রেডিয়াস অ্যাপিয়ারেন্স আসার পিছনে এই কাজটা কাজ করে, সেটা হচ্ছে যে আমরা জানি অ্যামাউন্ট অফ স্ক্যাটারিং যেটা হয় সেটা ল্যামডা টু দি পাওয়ার 4 এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। তো লিস্ট স্ক্যাটার্ড লাইট রিচিং আওয়ার লাইস, বাকিগুলো তো স্যার আসবেই না চোখে, কারণ অন্যগুলো তো কি হবে রেডিশ কাজে, মানে যেগুলো লিস্ট স্ক্যাটার্ড সেটাই আসবে। তো রেড ইজ লিস্ট স্ক্যাটার্ড, মানে এটা স্ক্যাটার্ড কম হয়ে এখান থেকে চলে আসে।
এই লাইটটা স্ক্যাটারিং সব থেকে কম হয়, সেই জন্য আমাদের চোখে দেখতে পাই। ওই জন্যই আফটার সানসেট উই ক্যান সি দ্য সান, বিফোর সানরাইজ উই ক্যান সি দ্য সান। এটা কি করে সম্ভব স্যার? যখন সানটা এই সাইডে চলে গেছে, অর বিফোর সানরাইজ মিন্স এটা সূর্যটা আমরা মানে আর্থটা ঘুরছে তো অতটা আসেনি, তো বিফোর সানরাইজ ভাই উই ক্যান সি দ্য রেড লাইট, অর আফটার দ্য সানসেট ভাই উই ক্যান সি দ্য রেড লাইট। তার একটাই কারণ যে আমার স্ক্যাটারিংটা তো মিনিমাম হচ্ছে, তো একমাত্র রেড লাইটটাই আমার কাছে ওই জন্য আসছে, বাকি লাইট গুলো স্ক্যাটার্ড হয়ে এদিক ওদিক বেরিয়ে যাবে, এখানে স্ক্যাটার হচ্ছে এখানে বেরিয়ে যাচ্ছে। বাট রেড লাইট যেটা আছে এগুলো হচ্ছে ফর আদার্স লাইট, দিস ইজ অ্যাপ্লিকেবল ফর আদার্স লাইট, বাট দিস ইজ অ্যাপ্লিকেবল ফর রেড লাইট। তো রেড লাইটটাই একমাত্র স্যার স্ক্যাটার্ড মিনিমাম হয়, কারণ এর ওয়েভলেন্থটা প্রিটি হাই, বিকজ উই হ্যাভ সিন অলরেডি হিয়ার দ্য অ্যামাউন্ট অফ স্ক্যাটারিং লাইট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ল্যাম্বডা টু দি পাওয়ার 4। ওই জন্য যত মিনিমাম স্ক্যাটারিং হবে সেটা রেড লাইটের ক্ষেত্রেই হবে, কারণ অন্য লাইটের ল্যাম্বডাটা অতটা বেশি নয়। সো ইফ দ্য মিনিমাম অ্যামাউন্ট অফ ল্যাম্বডা, তো হাই লেভেল অফ স্ক্যাটারিং উইল টেক প্লেস ইন কেস অফ আদার লাইট, তো অন্যগুলো আমাদের চোখে এসে পৌঁছায়। তো এটা একটা মেন কারণ। সো এই জিনিসটা আমরা নরমালি দেখে থাকি বা এটা বলে দেখি। এখানে দুটো জিনিস আমাদের মাথায় রাখা উচিত। একটা হচ্ছে এই স্ক্যাটারিং এ সাপোজ তোমার হচ্ছে দ্য লিস্ট স্ক্যাটার্ড লাইট সবসময় আমাদের চোখে এসে পৌঁছবে, এটা জানি। তো আমরা যদি বলি কেস 1, সাপোজ ইফ উই কনসিডার যে ইফ A is the size of scatterer, আচ্ছা সাইজ অফ স্ক্যাটারার মানে যে স্ক্যাটারটা করছে, লাইটটাকে স্ক্যাটার করছে তার সাইজ, and if lambda is the wavelength of light, সেক্ষেত্রে দুটো কেস আছে, মানে কেস 1 এর আন্ডারে বা এইটাতে দুটো কেস হয়। একটা হচ্ছে যদি এরকম হয়, অর্থাৎ আমার যদি ওয়েভলেংথ অফ লাইটটা যদি সাইজ অফ স্ক্যাটারের থেকে বেশি হয়, তাহলে সেই জিনিসগুলোকে আমরা বলে থাকি বেসিক্যালি রেলি স্ক্যাটারিং। যেখানে অ্যামাউন্ট অফ স্ক্যাটারিং মানে অ্যামাউন্ট অফ স্ক্যাটারিং যেটা হবে সেই অ্যামাউন্ট অফ স্ক্যাটারিংটাকে আমরা ইনভার্সলি প্রপোর্শনাল টু ল্যাম্বডা টু দি পাওয়ার 4 দিয়ে ডিনোট করে থাকি। অর্থাৎ আমার ওয়েভলেংথ অফ লাইট একটা জিনিস, আর স্ক্যাটারার যেটা স্ক্যাটার করছে তার সাইজটা একটা ম্যাটার করে। তো আমার যদি দেখা যায় ল্যাম্বডাটা অনেক বেশি হয়ে গেছে স্ক্যাটারিং এর সাইজটার থেকে, তো স্ক্যাটারারের সাইজের থেকে বেশি হয়ে গেলে সেক্ষেত্রে আমরা রেলি স্ক্যাটারার ইউজ করে থাকি এই ফেনোমেনাগুলো। আর যদি উল্টোটা হয় এরকম, সেটা কিরকম ক্ষেত্রে হতে পারে স্যার? এটা হতে পারে রেন ড্রপস, এটা হতে পারে স্যার ইট ক্যান বি আইস পার্টিকেল, স্যার এটা হতে পারে তো লার্জ ডাস্ট পার্টিকেল। এই পার্টিকুলার ক্ষেত্রে কিন্তু আমার রেলি স্ক্যাটারিং ইজ নট ভ্যালিড। দ্যাট মিন্স এই যে রেলি স্ক্যাটারিং ফেনোমেনা, দিস ইজ নট ভ্যালিড। এখানে কিন্তু রেলি স্ক্যাটারিং ভ্যালিড নয়। তো তাই যদি ভ্যালিড হতো তাহলে স্যার ক্লাউডকে কখনো আমরা হোয়াইট দেখতাম না, ক্লাউডটাকেও আমরা ব্লু দেখতাম, কিন্তু আমরা স্কাইটাকে ব্লু দেখি কিন্তু ক্লাউডটাকে হোয়াইট দেখি। এটা কেন? বিকজ স্যার ওই যে একটু আগে বললাম যে যদি রেলি স্ক্যাটারিং হয়, আপনার রেনড্রপসে যেটা হবে, আইসের ওপর যেটা হবে, রেনবোতে যেটা হবে, সানে যেটা হবে, এই পার্টিকুলার কেসে যে ফেনোমেনা গুলো হবে সেটা কিন্তু মেঘের ক্ষেত্রে হবে না। সো দিস ইজ আ ভেরি কমন কোয়েশ্চেন যে তুমি স্কাইটাকে ব্লু দেখো বাট ওর উপর যে ক্লাউডটা ভেসে ভেসে যাচ্ছে সেই ক্লাউডটাকে তুমি হোয়াইট দেখছো, এটা কি করে পসিবল? ক্লাউডটাকেও তো ব্লু দেখা উচিত। না স্যার সেটা হবে না। কারণ হবে না কি? বিকজ ওই রেলি স্ক্যাটারিং এ অ্যামাউন্ট অফ স্ক্যাটারিংটা ল্যাম্বডা টু দি পাওয়ার 4 ঠিকই, কিন্তু এই কন্ডিশনটাও আছে, যদি ওয়েভলেংথটা খুব বেশি বড় হয়ে যায় সেখানে রেলি স্ক্যাটারিংটা ভ্যালিড হয়। কিন্তু যদি আমার স্ক্যাটারিং এলিমেন্ট যেটা মানে যে স্ক্যাটার করবে তার সাইজটা যদি ল্যাম্বডার থেকে বড় হয়ে যায়,
তখন কিন্তু সেক্ষেত্রে রেলি স্ক্যাটারিং ইজ নট ভ্যালিড। সো এই কারণেই এইগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাই, বাট ক্লাউড যখন আকাশ দিয়ে ভেসে ভেসে যায় তখন ক্লাউডটাকে আমরা হোয়াইট দেখছি, মানে ওটাকে ব্লু দেখছি না। তো that is an unique features and questions which sometimes comes in the board exam as well as in যদি দেয়, মানে এটা জেনে রাখা উচিত যে অ্যাকচুয়াল ব্যাপারটা কি, তার রহস্যটা হচ্ছে এইটা। তো এই গেল গিয়ে তোমাদের স্ক্যাটারিং এর পুরো ব্যাপারটা বা লাইটের আমাদের মাইক্রোস্কোপ। নেক্সট দিন আমি মাইক্রোস্কোপ এন্ড টেলিস্কোপ করিয়ে দেবো। সো এইগুলো হচ্ছে তোমাদের মেন ইস্যুস, মানে যেগুলো আমাদের জানতে হবে প্রবলেমস করতে গেলে বা কিছু করতে গেলে জানতে হবে। এবার আমাদের কিছু ক্ষেত্রে কয়েকটা প্রবলেমস আমরা আজকে একটু জাস্ট দেখানোর জন্য হাইলাইট করব। মেনলি প্রবলেমস গুলো আমরা নেক্সট দিন থেকে স্টার্ট করব। তো কিছু প্রবলেমস তোমাদের মোটামুটি একটা আইডিয়া আছে, ফর্মুলা গুলো যেগুলো আমি দেখিয়ে দিলাম সেগুলো থেকেই তোমাদের মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবে। সো ওটাতে খুব একটা অসুবিধা হবে না। তো কিছু ক্ষেত্রে প্রবলেমস তোমাদের করে করে দেখতে হবে। সো আমি প্রবলেমস এর একটা লিস্ট, পুরো আকাশের যে মেটেরিয়ালসটা আছে, মানে ওই প্রবলেমস এর লিস্ট আমি পাঠিয়ে দেবো। এবং অ্যাসারশন এন্ড রিজনিং টাইপ, যেটা এনসিইআরটি এর যেটা নতুন ইনকর্পোরেট করেছে নিটস, এটা কিন্তু দিচ্ছে। ওই জন্য আমি অ্যাসারশন এন্ড রিজন টাইপেরও একটা কিছু পাঠাচ্ছি, যেটা এনসিইআরটি এক্সাম্পলারে আছে এই টাইপটা। বাট স্টিল আমি একটা সেকশন দিয়ে আলাদা করে পুরো আকাশের মেটেরিয়ালের অ্যাসারশন এন্ড রিজনিংটা আলাদা করে পাঠাবো, যে ওটাও একটু প্র্যাকটিস করবে। কারণ ওটা না করলে তুমি নামাতে পারবে না, ফট করে আটকে যাবে। ঠিক আছে, তো ওটা তোমাকে একটুখানি দেখে নিতে হবে, অ্যাসারশন এন্ড রিজনিং টাইপ। তো আজকে ভাইফোঁটার দিন,